স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে পয়েন্টারের কিছু প্রবলেম সেট আজকে সলভ করবো। পয়েন্টার এখানে কি শুরু থেকে যাব নাকি স্পেসিফিক কোনো প্রবলেম থেকে শুরু করব? আপনাদের কোনো সাজেশন? শুরু থেকে শুরু করবো সবগুলো? স্যার ফার্স্ট থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট থেকে শুরু করছি, একটু তাড়াতাড়ি যাব। ফার্স্টেরটা দেখেন, ফার্স্টেরটা বলছি রাইট এ সি প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম ইন সি টু অ্যাড টু নাম্বারস। কালকে কি আপনাদের কোনো এক্সাম কিছু আছে? নাই তো মনে হয়। এক্সাম, প্রজেক্ট সাবমিশন এরকম কিছু আছে? না স্যার। নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দেন এবং আমার সাথে সাথে করার চেষ্টা করেন। আপনারাও এরকম জিডিপি অনলাইন কম্পাইলার বা কোনো একটা কোড ব্লকস নিয়ে রাখেন। এক কানে আমার কথা শুনবেন, আরেক হাতে লিখতে থাকবেন। মানে আমি যা করতেছি এটা না দেখলেও হবে। আমি সব বলবো, মুখে মুখে বলবো যে কোন লাইনের পর কোন লাইন লিখতেছি। সো এগুলা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। মোটামুটি আমার ক্লাসে যদি প্র্যাকটিস কমপ্লিট করেন এবং এই ক্লাসটা যদি বুঝেন, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আপনি কি বলে যে এক্সাম নিব, ইভালুয়েশন, এটাতে ফুল মার্কস পাবেন। ওকে ঠিক আছে, আমরা দেখছি এখানে কি প্রবলেমের কথা বলছি। ফার্স্ট প্রবলেমটা ছিল রাইট এ প্রোগ্রাম ইন সি টু অ্যাড টু নাম্বারস ইউজিং পয়েন্টার। সো বেসিক্যালি আমরা দুইটা নাম্বার যোগ করার কথা বলছি। এখন যদি দুইটা নাম্বার যোগ করি, আমার দুইটা নাম্বার যোগ করার জন্য কি করতে হয়? নম্বরে দুইটা নাম্বার যোগ করার জন্য বেসিক্যালি আই নিড টু ভ্যারিয়েবলস। সো আমি দুইটা ভ্যারিয়েবল নিতে পারি। একটা ভ্যারিয়েবল সাপোজ নিলাম এ, একটা ভ্যারিয়েবল নিলাম সাপোজ বি। সো এ তে রাখলাম 10, বি তে রাখলাম 20, না এতে রাখলাম 5, বি তে রাখলাম 10। তো আমি যে কাজটা বলছি যে নরমালি যদি আপনি যোগ করতে চান, নরমালি কিন্তু যোগ এভাবেই করতে পারি যে এ প্লাস বি করলেই যোগ হয়ে যায়, রাইট? এ প্লাস বি করলেই যোগ হয়ে যায় এবং প্রিন্টএফ করলে আমি রেজাল্ট দেখতে পাই। প্রিন্টএফ পার্সেন্ট বি কমা সি দিলে এ প্লাস বি এর যোগফলটা দেখতে পাই। বাট এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি এই যোগটাই করবেন, আর যোগটা করবেন ডাইরেক্টলি ভ্যারিয়েবল ইউজ করে না, রাদার যোগটা করবেন হচ্ছে আপনি পয়েন্টারের কনসেপ্ট ইউজ করে। পয়েন্টারের কনসেপ্ট ইউজ করা বলতে কি বোঝাতে চাচ্ছি? পয়েন্টারের কনসেপ্ট ইউজ করা বলতে বোঝাতে চাচ্ছি যে নরমালি পয়েন্টার কি করে? পয়েন্টার হচ্ছে এক ধরনের ভ্যারিয়েবল যেটা আরেকজনকে পয়েন্ট করে। তো আমি বলতেছি যে ভ্যারিয়েবল ডাইরেক্টলি ভ্যারিয়েবল নিয়ে কাজ না করে আপনি আরেকটা পয়েন্টার নিয়ে এই ভ্যারিয়েবল গুলাকে পয়েন্ট করাবেন এবং পয়েন্ট করানোর পরে তারপর হচ্ছে এই যোগের কাজটা করবেন। এইটা হচ্ছে আমার প্রবলেম সিনারিও, মানে এই জিনিসটাই আমি করতে চাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি যে পয়েন্টার দিয়ে হচ্ছে আপনি প্রথমে এই দুইটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করাবেন, তারপর উইথ দ্য ইউজ অফ পয়েন্টার ইউ উইল অ্যাড টু নাম্বারস। সো বেসিক্যালি আমরা ফার্স্টে পয়েন্টার নেই দুইটা, একটা পয়েন্টার নিলাম সাপোজ ইন্টিজার পয়েন্টার পি, আরেকটা পয়েন্টার নেই সাপোজ ইন্টিজার পয়েন্টার কিউ। ইন্টিজার পয়েন্টার পি বা ইন্টিজার পয়েন্টার কিউ মানে এটা মিন করে যে পি হচ্ছে একটা পয়েন্টার যেটা একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে পারে, সেম ভাবে কিউ হচ্ছে একটা পয়েন্টার যে একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে পারে। ওকে, তাহলে এখন যদি আমি দুইটা সংখ্যা যোগ করতে চাই, যোগ করতে হলে তাহলে বলেন তো যে এই পি পয়েন্টারের সাপোজ প্রথমে এখন নেক্সট কাজ কি? পি পয়েন্টার দিয়ে আমাকে এ এবং বি ভ্যারিয়েবলকে পয়েন্ট করাতে হবে। এখন বলেন তো যে এ ভ্যারিয়েবলকে যদি পয়েন্ট করাতে চাই পি পয়েন্টার দিয়ে, তাহলে এটার কমান্ড কি হবে? আমি চাচ্ছি পি পয়েন্টার দিয়ে এই ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করাতে, এটার জন্য আমার কমান্ড কি হতে পারে? স্যার পি ইকুয়াল m% a। রাইট, পি ইকুয়াল টু m%a। পি ইকুয়াল টু m%a মানে এটা মিন করে যে এর অ্যাড্রেসটা আমি পি তে দিয়ে দিচ্ছি। the address of a I am assigning to p। এর মানে কিন্তু এটাই যে আমি পি দিয়ে এ কে পয়েন্ট করাচ্ছি। সেম ভাবে বলেন তো নেক্সটটা কি হবে? নেক্সট হবে কিউ ইকুয়াল টু m%, বলেন m%, এটা কি হবে? কিউ দিয়ে চাচ্ছি বি কে পয়েন্ট করাতে, তাহলে কমান্ডটা কি হবে? m% b। কিউ ইকুয়াল টু m% b, রাইট? সো আমরা নেক্সট এভাবে লিখি যে কিউ ইকুয়াল টু m% b। ওকে, তো এটা লিখলাম, হ্যাঁ, কিউ ইকুয়াল টু m% b। নেক্সট হচ্ছে আমার এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। এখন যোগ করার জন্য বলেন তো যে এই এ ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করে আছে পি, বি ভ্যারিয়েবলটাকে পয়েন্ট করে আছে কিউ। এখন বলেন তো যে এই এ এবং বি এর ভ্যালু যদি পি এবং কিউ এর থ্রুতে পেতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে এইখানে? asterisk p plus asterisk q। রাইট, asterisk p plus asterisk q। asterisk p plus asterisk q করলে পি পয়েন্টারটা এ কে পয়েন্ট করে আছে, এর ভ্যালুটা পাবো, কিউ পয়েন্টারটা বি কে পয়েন্ট করে আছে, এটা পাবো। সো এই দুইটা পেলাম, যোগ করলাম, ফাইনালি রেজাল্টে সি প্রিন্ট করব। বেসিক্যালি এই জিনিসটাই করতে বলেছি যে উইথ দ্য ইউজ অফ পয়েন্টার ইউ অ্যাড টু নাম্বারস, দুটো নাম্বারকে যোগ করবেন
পয়েন্টারের কনসেপ্ট দিয়ে। এখানে দেখেন একটা নাম্বার ছিল 5, একটা নাম্বার ছিল 10, দুইটা নাম্বারকে যোগ করলে হয় 15 এবং দুইটা নাম্বারকে যোগ করলাম আমি উইথ দ্য ইউজ অফ পয়েন্টার। আপনারা সবাই আমার সাথে সাথে করতে পারছেন? একটু করার চেষ্টা করেন, তাহলে আপনার বাসায় আর নিজে থেকে প্র্যাকটিস করতে হচ্ছে না। এই যে আমার ক্লাসে প্র্যাকটিস করতেছেন, এতেই আপনার ইভালুয়েশনে প্রিপারেশন হয়ে যাচ্ছে। সবাই একটু প্র্যাকটিস করেন আমার সাথে সাথে। সবাই আই থিঙ্ক করতেছেন, তাই না? করতেছেন কি? কথা কেউ বলেন Yes, না? sir. ওকে, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। সেকেন্ড প্রবলেমটাতে যাই, মানে যতটুকু করছেন এটা এতটুকু রাখেন, তারপর আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাই এবং এই যতটুকু করেছেন এইটাকে নর্মালি আপনার আমি সাজেস্ট করবো যে কোড ব্লকসে করেন এবং সেভ করে রাখেন। সাপোজ p1.cpp এভাবে রাখেন সেভ করে, p2.cpp, মানে একসাথে 8-10টা কি বলে ট্যাব খুলে রাখেন। সাপোজ ফার্স্ট ট্যাবে এটা কমপ্লিট করেন। এই কোডটা লিখতে 2-3 মিনিট লাগার কথা। সো বেসিক্যালি এই কোডটা আমরা করতে পারলাম সবাই। আমরা কি করতে পারলাম? আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে পারলাম উইথ দ্য কনসেপ্ট অফ পয়েন্টার। সো পয়েন্টার দিয়ে আমরা দুইটা সংখ্যা অলরেডি যোগ করে ফেলেছি। এখন আমরা নেক্সট প্রবলেমটা একটু দেখি। নেক্সট প্রবলেমটাতে বলেছি যে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার বিটুইন টু নাম্বারস ইউজিং এ পয়েন্টার। রাইট, আমি বলছি যে দুইটা নাম্বারের মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনি পয়েন্টারের কনসেপ্ট দিয়ে খুঁজে বের করবেন। ঠিক আছে, দুইটা নাম্বারের মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে সেটাকে খুঁজে বের করবেন। এখন সাপোজ আমি আগে থেকেই চিন্তা করি যে আই হ্যাভ টু প্রিডিফাইন নাম্বারস, দ্যাট ইজ এ বি। দুইটা নাম্বারের জন্য দুইটা পয়েন্টার নিয়েছি, যে পয়েন্টার দুইটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে। দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, দুইটা ভ্যারিয়েবলে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যারিয়েবলকে দুইটা পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে পয়েন্ট করিয়েছি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে এইটা বের করা যে এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটা বের করা। এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেইটা মানে বুঝছে যে কোনটার ভ্যালুটা বড়, অ্যাকচুয়ালি এ এর ভ্যালু বড় নাকি বি এর ভ্যালু বড়। সো নরমালি যদি এরকম হতো যে আমি জাস্ট বের করতে চাইতাম যে কোন ভ্যালুটা বড় বিটুইন টু নাম্বারস, নরমালি কোড কিভাবে লিখতাম, লাইক ইফ এ গ্রেটার দেন যদি বি হয় তখন লিখতাম যে এ ইজ গ্রেটার দেন, লাইক আমাকে বলা হয়েছে যে যেটা বড় সেটাকে প্রিন্ট দিতে, তখন হয়তো আমি printf %d, a দিতাম, রাইট? Yes, sir. আর অথবা আমি হয়তো এভাবে দিতাম যে printf %d, b, রাইট? যেটা বড় সেটার জন্য এভাবে প্রিন্ট করতাম। ওকে, এভাবে নরমালি করতাম যে এ যদি বড় হতো তাহলে এ প্রিন্ট করতাম, বি বড় হলে বি প্রিন্ট করতাম। এটাই আমাকে বলেছে যে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটা কনসোলে প্রিন্ট দিতে হবে। সো বেসিক্যালি আমি এই নরমালি কাজটা এভাবে করতাম। বাট এখন আমাকে বলেছে যে তুমি এই কাজটাই করো, বাট এই কাজটাই করো পয়েন্টারের কনসেপ্ট ইউজ করে। সো আমি এই কাজটাই যদি পয়েন্টারের কনসেপ্ট দিয়ে ইউজ করতে চাই তাহলে বলেন তো এইখানে কি চেঞ্জ আসবে? জাস্ট এই একটা লাইনে চেঞ্জ আসবে। বলেন তো এই লাইনে কি চেঞ্জ আসবে? Sir, star P greater than star Q. Star Q. রাইট, স্টার পি গ্রেটার দেন স্টার কিউ। আপনারা সবাই আমার সাথে সাথে একটু করেন, তাহলে দেখবেন যে মানে একটু হাতে করি, মানে নিজে নিজে যখন বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন যে করতে খুবই বোরিং লাগতেছে, বাট যখন এরকমটা লাইভ ক্লাসে যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে এত বোরিং লাগতেছে না, করতে পারতেছেন ঠিক মতো। ওকে, সো আমরা স্টার পি গ্রেটার দেন স্টার কিউ। আর এইখানে বলেন তো যে যদি স্টার পিটা বড় হয় এখানে কি প্রিন্ট করব? সাপোজ অ্যাস্টারিক পিটা বড়, অ্যাস্টারিক পি বড় মানে কি? পি যাকে পয়েন্ট করেছে সেই সংখ্যাটা বড় কিউ এর থেকে, মানে কিউ যাকে পয়েন্ট করেছে তার থেকে পি যাকে পয়েন্ট করতেছে সেই সংখ্যাটা বড়। তাহলে এটা যদি পি যাকে পয়েন্ট করে আছে সেই সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমার কোডের টার্গেট ছিল যে সংখ্যাটা বড় সেটাকে প্রিন্ট দেয়া। তো এখন যদি বড় সংখ্যাটাকে প্রিন্ট করতে চাই তাহলে অ্যাস্টারিক পি প্রিন্ট করলেই হয় না? অ্যাস্টারিক পি। Yes, sir. সেম ভাবে যদি সংখ্যাটা ছোট হয়, যদি অ্যাস্টারিক কিউ যদি বড় হয়, যদি পি যদি ছোট হয় এবং অ্যাস্টারিক কিউ যদি বড় হয়, অ্যাস্টারিক কিউ বড় হলে ইলস ব্লকে ঢুকবে এবং ইলস ব্লকে আমি কি প্রিন্ট করব? printf %d, asterisk Straight Q. asterisk q, রাইট?
এখন হচ্ছে অ্যাস্টেরিক কিউ প্রিন্ট করবো। সো যেটা সংখ্যাটা বড় হবে সেটা আমি প্রিন্ট করতেছি উইথ দ্য ইউজ অফ পয়েন্টার। সো দেখেন 5 আর 10-এর মধ্যে 10 বড়, এই যে 10 সংখ্যাটা আমি প্রিন্ট আকারে পেয়েছি। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার? যারা করতে পারেন নাই এই একটু পর্যন্ত লিখেন, 2 মিনিট সময় একটু পর্যন্ত লিখেন, তারপর আমরা 3 নাম্বার প্রবলেম শুরু করব। একটু পর্যন্ত লিখেন এবং এখানে দেখেন যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। একদম ধরে ধরে যাচ্ছি, খুবই এলিমেন্টারি লেভেলের জিনিসপত্র পড়াচ্ছি, একটু প্র্যাকটিস করেন আমার সাথে সাথে। ওকে, সবাই একটু পর্যন্ত আসতে পারছি? Yes, sir. আচ্ছা, একটু পর্যন্ত আসতে পারলে আমরা একটু 3 নাম্বার প্রবলেমটাতে যাই। 3 নাম্বারটা থেকে অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেম শুরু হচ্ছে, মানে এটা থেকে হচ্ছে রিয়েল প্রবলেম। মানে প্রথম দুইটা তো খুবই একদম গিভ অ্যাওয়ে টাইপের, মানে খুবই সহজ টাইপের জিনিস ছিল। 3 নাম্বারটা হচ্ছে মোটামুটি অ্যাকচুয়াল একটা প্রবলেমের মতো। এই প্রবলেমটাতে দেখেন কি বলেছি। এই প্রবলেমটাতে বলেছি write a program in C to store n elements in an array, যেটা প্রত্যেকটা এলিমেন্ট হবে ফ্লোটিং ভ্যারিয়েবল। এবং আমি বলতেছি যে এই এলিমেন্ট গুলাকে প্রিন্ট করেন with the use of pointer. ওকে, এখন আমরা বলতেছি যে প্রথমে হচ্ছে একটা অ্যারে নেবেন, একটা ফ্লোট টাইপের অ্যারে নেবেন। স্যার ফ্লোট টাইপের অ্যারে নিলেন, ফ্লোট টাইপের অ্যারেতে এই কয়েকটা এলিমেন্ট থাকবে। তারপর আমি বলছি যে আপনি নেক্সট যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অ্যারের এলিমেন্ট গুলোকে প্রিন্ট করবেন। বাট আমি বলছি যে প্রিন্ট করার কাজটা করবেন আপনি উইথ দ্য ইউজ অফ পয়েন্টার। সো আমরা শুরু থেকে শুরু করি। তো আমরা শুরুতে যে কাজটা করি সেটা হচ্ছে একটা ফ্লোটিং এর ফ্লোট সংখ্যা নিতে পারে, ফ্লোট ডাটা টাইপের একটা অ্যারে নেই। সো ফ্লোট ডাটা টাইপের একটা অ্যারে নেওয়ার জন্য কমান্ড হচ্ছে সাপোজ এইটা ফ্লোট ARR, সাপোজ অ্যারের নাম দিলাম ARR 5। স্যার ফার্স্টে এন নিয়ে নিব না? ফার্স্টে n নিয়ে নিব কিনা? হ্যাঁ, n নিয়ে নিব। 1 মিনিট। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে n নিয়ে নিব। আজকে ক্লাসে আরেকটা কনসেপ্ট আমি দেখাবো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে n নিয়ে নিব, মানে n হচ্ছে যত সংখ্যা ইউজার ইনপুট নিতে চায় সেই সংখ্যাটা। সাপোজ %d। স্যার ডিক্লেয়ার করেন নাই? হ্যাঁ, সরি, ইন্টিজার n scanf %d হচ্ছে n। ঠিক আছে, তাহলে আমি n সংখ্যাটা ইউজার থেকে ইনপুট নিলাম। এখন আমার নরমালি আপনারা অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করেন, তাই না? আমি এভাবে ডিক্লেয়ার করি না। এটা মানে কি, মানে আমরা কি বোঝাতে চাই যে n সংখ্যাটা নিচ্ছি, তারপর n সংখ্যা দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি। এভাবে করি না সবাই? ইয়েস স্যার। Yes, sir. সবাই এভাবে করি, বাট এভাবে যেভাবে করি এই প্রসেসটা ভুল। ঠিক আছে, আমি বলছি যে এইভাবে যে প্রসেসটা করি এটা ভুল। এখন কেউ কেউ একটু গেস করতে পারেন যে কেন বলছি যে এই প্রসেসটা ভুল? স্যার এন একটা ইন্টিজার, এটার জন্য। হ্যাঁ, n একটা ইন্টিজার, এই জন্য। এখানে ফ্লোট টাইপের অ্যারে নিচ্ছে কিন্তু সাইজ ইন্টিজার ডিক্লেয়ার করতেছি, এটার জন্য কি ভুল? না, এটার জন্য তো ভুল হবে না। সাইজ তো অবশ্যই একটা ইন্টিজার সংখ্যাই হবে, সাইজ কি কখনো ফ্লোট সংখ্যা হতে পারে? এটা আর কি কারণ হতে পারে? আচ্ছা, এটা ওকে, এটার জন্য যেটা হয় নরমালি একটা কনসেপ্ট আপনি একটু দেখেন, একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে নরমালি আমরা যখন এই ডিক্লারেশন গুলো করি, সাপোজ আমি ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার ARR 2, সাপোজ 5 বা 10 ডিক্লেয়ার করলাম। নরমালি এই যে 5 বা 10 ডিক্লেয়ার করছি, এই অ্যারের জন্য কতটুকু জায়গা লাগবে এই জিনিসটা হচ্ছে কম্পাইল টাইমে হচ্ছে কম্পাইলার এই জিনিসটা ডিফাইন করে।
লাইক আমাদের সবার মনে আছে যে আমরা প্রোগ্রাম লিখছিলাম, আমরা মনে আছে কি যে আমরা এই যে 4টা মেমোরি সেগমেন্টের কথা বলছিলাম। মেমোরি 4টা সেগমেন্ট ছিল, 4টা সেগমেন্টের জন্য জায়গা অ্যালোকেট হতো। তো এই যে জায়গাগুলো অ্যালোকেট হতো, এই জায়গাগুলো অ্যালোকেট হতো হচ্ছে কখন? এই জায়গাগুলো অ্যালোকেট হতো রান কম্পাইল টাইমে। সো বেসিক্যালি আমার যখন কোড লিখার পর আমি যখন কম্পাইল বাটনে ক্লিক করি, তখন হচ্ছে এই কোডটা কম্পাইল হয়। সো যখন কম্পাইল হয় তখন হচ্ছে এই জায়গাটা অ্যালোকেট হয়। লাইক আমি অ্যারে ARR(2) নামে একটা অ্যারে নিচ্ছি, যে অ্যারের সাইজ হচ্ছে 10। সো আমি এই 10 সাইজের একটা অ্যারে নিচ্ছি। এই যে 10 সাইজের অ্যারের জন্য কতটুকু জায়গা দরকার? একটা ইন্টিজার যদি 4 বাইটের হয় তাহলে 4 গুণ 10 প্রায় 40 বাইট জায়গা লাগবে। তো এই যে 40 বাইট জায়গা লাগবে, এই 40 বাইট জায়গা মেমোরি থেকে নেওয়া হবে কম্পাইল টাইমে। ঠিক আছে, কম্পাইল টাইমে 40 বাইট জায়গা নেওয়া হবে। আর দ্য কনসেপ্ট ইজ, এতটুকু কি ক্লিয়ার যে নরমালি আমি যা লিখি যে ইন্টিজার n বা অ্যারে যত যা কিছু না যত কিছু ডিক্লেয়ার করি, সেই জিনিসগুলো যেগুলো ডিক্লেয়ার করি সেগুলোর জন্য জায়গাটা কম্পাইল টাইমে নেওয়া হয়। এতটুকু কি সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, কম্পাইল টাইমে জায়গা নেই। কম্পাইল টাইম মানে হচ্ছে কোড লেখার পর রান করলে যে যে প্রসেসিংটা হয় এটা হচ্ছে আমি বলতে পারি যে কম্পাইল টাইমের প্রসেসিং। এখন এইটা খেয়াল করেন, এখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা n নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলে কোনো একটা সংখ্যা ইনপুট নিলাম, তারপর আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি ফ্লোটিং টাইপের, এবং অ্যারের সাইজটা হচ্ছে n। আমাকে বলেন যে এই যে অ্যারের সাইজটা কত হবে বা এই n সংখ্যা ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, সেটা কি কম্পাইল টাইমে আমি জানি? না স্যার। কম্পাইল টাইম মানে না, হচ্ছে জানি সাপোজ না। কোড লেখার পর কম্পাইল বাটনে ক্লিক করার পর যে প্রসেসিংটা হয় আমি বলতে পারি এটা হচ্ছে আমার কম্পাইল টাইম। সো আমি যেহেতু এই ভ্যালুটা আগে থেকে দিয়ে দিচ্ছি না, সো আমি কিন্তু কম্পাইল টাইমে জানি না যে এই n এর ভ্যালু কত। এই n এর ভ্যালু আমি কখন জানতে পারি? n এর ভ্যালু জানতে পারি আমি রান টাইমে। রান টাইম মানে হচ্ছে প্রোগ্রাম যখন রান করে তখন আমি ইউজার থেকে ইনপুট নেই, এবং তখন হচ্ছে আমি এই n এর ভ্যালু জানতে পারি। তো এখানে দেখেন আমি বলছি যে এই অ্যারের জন্য জায়গা অ্যালোকেট হবে কম্পাইল টাইমে, ওয়্যারএস কম্পাইল টাইমে আমি জানি না যে n এর সাইজ কত, তাই না? ইয়েস Yes, স্যার। sir. চিন্তা করেন এই n অ্যারের সাইজ কত এটা কিন্তু আমি জানি না, এটা n এর ভ্যালুটা কত এটা জানি না, বাট আমি কম্পাইল টাইমেই n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি। সো বেসিক্যালি এই জিনিসটা প্রসেসিংটা হয়, মানে এই n এর ভ্যালুটা আমি জানতে পারি রান টাইমে। সো বেসিক্যালি রান টাইমে আমার কাছে n এর ভ্যালুটা অ্যাভেলেবল হবে, এবং হয়তো রান টাইমে আমি এই জায়গাটা নিতে পারবো, মানে আইডিয়াল কেসে। বাট আমি কি করছি, আমি n নামে একটা ভ্যারিয়েবল রাখতেছি এবং n ভ্যারিয়েবল সমান সমান একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, ওয়্যারএস এই n ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি পাচ্ছি রান টাইমে, কম্পাইল টাইমে পাচ্ছি না, বাট কম্পাইল টাইমে আমি বলছি জায়গা অ্যালোকেট হয়ে যায়। তাহলে বলেন তো যে কম্পাইল টাইমে যে আমি এত বছর যে ভুল করে আসছি, তাহলে বলেন তো এই কম্পাইল টাইমের জায়গাটা তাহলে কেমনে অ্যালোকেট হইলো? কম্পাইল টাইমের জায়গাটা অ্যালোকেট হয়েছে যে n এর যে গার্বেজ ভ্যালু ছিল, সাপোজ অনেক বড় সংখ্যা বা ছোট সংখ্যা যে ভ্যালুটা ছিল এইটা দিয়েই অ্যালোকেট হয়ে গেছে, আপনার থেকে ইনপুট নিয়ে অ্যালোকেট হয় নাই। আপনি স্যার ভাবতেছিলেন যদি গাড়ি বিষয়টা ছোট সংখ্যা হয়ে থাকে তাহলে তো স্যার কোড রং হওয়ার কথা। রাইট, কোড রং হওয়ার কথা, এবং অনেকেরই দেখবেন এরকম, অনেকেই দেখবেন যে কোড রং হয়েছে বা এই প্রবলেম ফেস করেছে যে এটা ঠিক মতো কাজ করে না, এবং এরকম অনেকেই ল্যাবে এই প্রবলেম ফেস করছে। তখন আমি বলছিলাম যে এই কনসেপ্টটা একসময় অন্য একদিন বলবো, যখন ডিএমএ পড়াবো তখন হচ্ছে এই কনসেপ্টটা বলবো। নরমালি গার্বেজ ভ্যালুটা যদি ছোট হয়, নরমালি আইডিয়াল কেসে বা নরমালি র্যান্ডমলি গার্বেজ ভ্যালুগুলো অনেক বড় টড় হয়, সো বেসিক্যালি এই সমস্যাটা হয় না। বাট গার্বেজ ভ্যালু যদি কখনো ছোট হয়ে যায় তখনই দেখবেন আপনার এই কোড ঠিক মতো কাজ করবে না। কারণ বেসিক্যালি n ভ্যারিয়েবলের ভ্যালু কত, এই ভ্যালুটা আমি পাচ্ছি কম্পাইল টাইমে, বাট আমি রান টাইমে বেসিক্যালি এই ভ্যালুটা কত এটা আমি পাচ্ছি হচ্ছে রান টাইমে, ওয়্যারএস আমি কম্পাইল টাইমেই এই জিনিসগুলো অ্যালোকেটেড হচ্ছে, এই জায়গাগুলো অ্যালোকেট হচ্ছে। দ্যাট ইজ ওয়াই সে হচ্ছে একটা ইরর দিবে, মানে ইরর দিবে না, মানে কাজ হবে n এর যে গার্বেজ ভ্যালু আছে সেটা দিয়ে অ্যালোকেটেড হবে। এইটার সলিউশনের জন্যই আমরা এই কাজটাই করব, যখন এরকম কোনো একটা ভ্যালু আমাকে রান টাইমে নিতে হবে, রান টাইমে যখন কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু লাগবে এবং রান টাইমে যে ইউজার থেকে যে ভ্যালুটা নিচ্ছি সেটা দিয়ে যখন জায়গা অ্যালোকেট করব, ইন দ্যাট কেস আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে এই জায়গাটা অ্যালোকেট করব। এখন বলেন তো
পয়েন্টার দিয়ে যদি জায়গাটা অ্যালোকেট করতে চাই, বা পয়েন্টার বা ডিএম এর কনসেপ্ট দিয়ে যদি জায়গাটা অ্যালোকেট করতে চাই, তখন কিরকম হবে কোডটা? স্যার অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে তারপর অ্যারের নাম ডিক্লেয়ার করতে হবে। ওকে, সাপোজ আমি চাচ্ছি পয়েন্টার এআরআর এইটা সমান সমান হচ্ছে একটা জায়গাকে অ্যালোকেট করব। তো বেসিক্যালি আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাও ভুলে যাই। সাপোজ আমরা চাচ্ছি এই যে জায়গাটা আমরা বলতেছি যে আমি যে এই আগে যে লাইনটা লিখেছিলাম আমি বলছি যে এই লাইনটা ভুল। এই লাইনটা ভুল কারণ হচ্ছে এখানে এই এআরআর অ্যারেটা যে জায়গাটা নেয়, এন সাইজের যে জায়গাটা নেয়, এন ভ্যালুটা আমি পাই হচ্ছে রান টাইমে, ওয়্যারএস আমাকে এই জায়গাটা সে অ্যালোকেট করে কম্পাইল টাইমে। কম্পাইল টাইম রান টাইমের আগে হয়, তার মানে হচ্ছে আমার কাছ থেকে এন এর ভ্যালু নেওয়ার আগেই সে একটা গার্বেজ ভ্যালু দিয়ে এই অ্যারেটাকে ডিক্লেয়ার করে ফেলে বা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে ফেলে। এটা আমি বলছি। এখন আমি যাচ্ছি যে এই প্রবলেমটার সলিউশনটা কি। এই প্রবলেমটার সলিউশনটা করা যায় ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কনসেপ্ট দিয়ে। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কনসেপ্টে আমরা কি কাজ করতেছিলাম, আমরা একটা ফাংশন ইউজ করতেছিলাম, সেই ফাংশনটা ছিল malloc ফাংশন। সো বেসিক্যালি বাই ইউজিং দ্য malloc ফাংশন উই ওয়্যার অ্যালোকেটিং এ মেমোরি। সো আমরা একটা মেমোরি অ্যালোকেট করছিলাম, আমরা বলছিলাম যে এই মেমোরিটা ইউজার যখন ইচ্ছা তখনই হচ্ছে নিতে পারবে, কোনো লিমিটেশন নাই। ইউজার হ্যাভ দ্য অল অথরিটিস টু ডিক্লেয়ার মেমোরিজ ফ্রম দ্য হিপ। সো ইউজার যখন খুশি তখন দিতে পারবে, কোনো সমস্যা নাই। মানে এইটার কোনো লিমিটেশনও নাই, যত খুশি তত জায়গায় ইউজার পাবে এবং যখন খুশি তখন নিতে পারবে। সো দ্যাট ওয়াজ দ্য হোল কনসেপ্ট অফ ডিএমএ বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা কি ফাংশন ইউজ করতাম, কারো মনে আছে? ডাইনামিক স্যার ম্যালক ফাংশনে তো স্যার ফাংশন ইউজ করতাম। স্যার একজন আসছে স্যার, একটু অ্যাডমিট দিন স্যার। আচ্ছা, সবাইকে আমি অটো অ্যাডমিট দেয়া আছে। আপনারা কয়জন জয়েন করছেন দেখি? 15-16 জন জয়েন করছেন। এনিওয়ে ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছি আমার ক্লাস ম্যাক্সিমামেরই ভালো লাগে না বা ম্যাক্সিমামই বুঝেন না। এনিওয়ে ওকে, তো malloc ফাংশন দিয়ে আমি হচ্ছে 10 সাইজের আগে একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি। তো আমরা এটাকে এটা হয়ে লিখতে পারি যে 10 ইনটু সাইজ অফ, এটাকে ব্র্যাকেটে লিখতে পারি ইন্টিজার। সো 10 ইনটু সাইজ অফ ইন্টিজার মানে হচ্ছে কি মিন করে 10 সাইজের একটা ইন্টিজার নরমালি কত বাইট জায়গা নেয়? 4 বাইট। 4 গুণ 10 তার মানে 40 বাইট জায়গা আমি মেমোরি থেকে নিচ্ছি, তাই না? এই malloc ফাংশন এটা মিন করে না? ইয়েস স্যার। malloc ফাংশন কি রিটার্ন Yes, করে sir. আমাকে? malloc ফাংশন দিয়ে আমি হিপ থেকে এই যে 10টা ইন্টিজারের সমান পরিমাণ জায়গা নিলাম, এই যে 10টা ইন্টিজারের সমান পরিমাণ জায়গা নিলাম, সো সে 10টা ইন্টিজারের সমান পরিমাণ জায়গা নেওয়ার পর সে আমাকে কি রিটার্ন করবে? এই জায়গাটার অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা আমি বলতেছি সে রিটার্ন করে উইথ দ্য হেল্প অফ পয়েন্টার। সো ও যে কাজটা করতেছে 10টা জায়গা মেমোরি থেকে নিচ্ছে, 10টা ইন্টিজারের সমপরিমাণ জায়গা মেমোরি থেকে নিচ্ছে। তো 10টা ইন্টিজারের সমপরিমাণ জায়গা নিয়ে সে যে কাজটা করতেছে সে আমাকে এই যে জায়গাটা হিপ থেকে নিল এই জায়গাটার অ্যাড্রেস রিটার্ন করতেছে। সো অ্যাড্রেসটা রিটার্ন করতেছে উইথ দ্য হেল্প অফ পয়েন্টার। সো দ্যাট ইজ ওয়াই এই পয়েন্টার সাইন। আর আমি এই যে জায়গাটা নিয়েছে, জায়গাটা আমাকে অ্যালোকেট করে দিয়েছে, এই জায়গাটা কোন টাইপের বা কোন ডাটা টাইপ, এটা ডাটা টাইপটা এই malloc ফাংশন জানে না। এই ডাটা টাইপটা কি হবে সেটা আমি এখনো বলে দেই নাই। যেহেতু এটার ডাটা টাইপটা বলে দেই নাই, এটা অ্যাকচুয়ালি ভয়েড ডাটা টাইপের হবে। এবং আমি যে কাজটা করব সেটা এই জায়গাটাকে নিয়ে এখন আমি টাইপ কাস্টিং করে নিব। আমি যদি এই জায়গায় ইন্টিজার রাখতে চাই তাহলে ইন্টিজার দিয়ে টাইপ কাস্ট করব, যদি এই জায়গায় ফ্লোট রাখতে চাই তাহলে আমি ফ্লোট দিয়ে টাইপ কাস্ট করব। আমাদের প্রবলেমে বলেছে যে ফ্লোট সাইজের একটা অ্যারে নিতে বা ফ্লোট টাইপের। স্যার যদি আমি ইন্টিজার বা ফ্লোট কোনো টাইপ কাস্ট না করি তাহলে ডিফল্ট কোনটা থাকবে? ডিফল্ট হচ্ছে ভয়েড থাকবে, ঠিক আছে? যদি কোনোটা দিয়ে টাইপ কাস্ট না করি ভয়েড থাকবে এবং প্রবাবলি এরর দেওয়ার কথা কোডে। তো আমরা বেসিক্যালি ফ্লোট টাইপের নিচ্ছি, আমরা চাচ্ছি এন হচ্ছে ইউজার থেকে সংখ্যা নিব, সেই এন সংখ্যক বার মানে এন এর সমপরিমাণ জায়গা মেমোরি থেকে নিব। বেসিক্যালি এই 10-এর জায়গায় হবে এন, তার মানে হচ্ছে এই লাইনটা মিন করে যে আমি মেমোরি থেকে বা হিপ থেকে এন এর সমপরিমাণ জায়গা অ্যালোকেট করতে চাচ্ছি। এনটা বা এটাকে বলা যায় যে এনটা ফ্লোট ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা আমি মেমোরি থেকে অ্যালোকেট করলাম, হিপ থেকে অ্যালোকেট করলাম। সো এই যে এন সংখ্যক ফ্লোটের সমপরিমাণ জায়গা আমি হিপ থেকে নিলাম, এই জায়গাটাকে এখন আমি, সো বেসিক্যালি ও আমাকে কি করতেছে, এই টোটাল জায়গাটা একটা অ্যাড্রেস রিটার্ন করতেছে।
অ্যাড্রেস রিটার্ন করতেছে থ্রু পয়েন্টার, যেহেতু টোটাল জায়গাটা সে একটা অ্যাড্রেস রিটার্ন করতেছে, এই অ্যাড্রেসটাকে আমাকে কন্টেইন করানোর জন্য বলেন তো কি লাগবে? স্যার একটা পয়েন্টার লাগবে। এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করানোর জন্য আমার আরেকটা পয়েন্টার লাগবে। সো সেই পয়েন্টারটার নাম দিলাম ফ্লোট পয়েন্টার ARR। ঠিক আছে, এতটুকু কি সবাই ক্লিয়ার? এখানে কি করছি, এখানে স্যার পয়েন্টার পয়েন্টার পার্টটা আবার ওকে। এখানে দেখেন পয়েন্টার পার্টটা যদি আমি একটু বাদ দেই, আমি যদি এই পার্টটার কথা চিন্তা করি, যেখানে কি করছি, স্টার আগে হবে না পরে হবে পয়েন্টার? স্টার আগে হবে এগুলো ম্যাটার করে না, ম্যাটার করা উচিত না। ঠিক আছে, আমরা রান করে দেখবো যে কোনটা কখন কি ম্যাটার করতেছে বা করতেছে না। বেসিক্যালি এখানে আমরা যে কাজটা করতেছি, আমি n সংখ্যক ফ্লোট ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা, n সংখ্যক ফ্লোট ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা আমি হিপ থেকে নিচ্ছি। সো বেসিক্যালি হিপ থেকে এই জায়গাটা নেওয়ার পর, সো আমি যখন জায়গাটা নিছি তখন হচ্ছে কম্পাইলার এখনো জানে না যে এই জায়গাটাতে আমি কি রাখবো। সো কম্পাইলার যেহেতু জানে না, সো সে আমাকে যেটা করবে, সে একটা ভয়েড টাইপের পয়েন্টার আমাকে রিটার্ন করবে। যেহেতু সে আমাকে একটা ভয়েড টাইপের পয়েন্টার রিটার্ন করতেছে, বাট হোয়াইরাস আমি এটা নিয়ে হয়তো ফ্লোট রাখবো, বা আমি হয়তো অন্য কোনো একটা ডাটা টাইপের ভ্যারিয়েবল রাখবো। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে ফ্লোট দিয়ে টাইপকাস্ট করে নিলাম। দ্যাট ইজ ওয়াই ব্র্যাকেটে ফ্লোট লিখলাম। So আমি এটাকে ফ্লোট দিয়ে টাইপকাস্ট করে নিলাম। তার মানে হচ্ছে এই যে n সংখ্যক ফ্লোট ভ্যারিয়েবল নিচ্ছে, ফ্লোটের ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা নিয়েছি, এই জায়গাটাতে আমি ফ্লোট টাইপের ভ্যারিয়েবল রাখবো। কেউ বলেন তো সাইজ অফ ফ্লোট মানে কত? এটা দিয়ে কনফিউজ হয় না। সাইজ অফ ফ্লোট মানে এটা না যে আমি এখানে ফ্লোট রাখবো। সাইজ অফ ফ্লোট মানে হচ্ছে সাইজ অফ ফ্লোট যত, 8 সাপোজ বিট। ফ্লোট হচ্ছে 8 বাইট। সো আমি এখানে বেসিক্যালি সাইজ অফ ফ্লোট মানে আমি এখানে বুঝাতে চাচ্ছি এখানে 8 আসবে, 8 ইনটু n। তার মানে n মানে কত? n হচ্ছে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে, তো 5 ইনপুট দিল, তাহলে 5 ইনটু n মানে 5 ইনটু 8 মানে 40 বাইট জায়গা অ্যালোকেটেড হবে। এই ফ্লোট মানে কিন্তু এইটা মিন করে না যে এই হিপের মধ্যে আমি ফ্লোট টাইপের জিনিস রাখবো। স্যার ফ্লোট তো 4 বাইট নেওয়ার কথা। সাপোজ 4 বাইট নেয় বা 8 বাইট নেয়, যত বাইটই নেক না কেন, এখানে সেই জিনিসটা আসবে। সাপোজ আমি এখানে একটু লিখি ফ্লোট, সাইজ অফ ফ্লোট কত, প্রিন্টএফ ফাংশনের মধ্যে সাপোজ এটা আমি n ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি, এখানে ওটা n ভ্যারিয়েবলটা এখানে প্রিন্ট করি। ওকে, আমরা দেখি যে ফ্লোট ভ্যারিয়েবল কত জায়গা নেয়। বেসিক্যালি ফ্লোট ভ্যারিয়েবল 4 বাইট জায়গা নেয়। ঠিক আছে, আব্দুল্লাহ সঠিক বলেছে। সাপোজ ফ্লোট ভ্যারিয়েবল 4 বাইট জায়গা নেয়। তো বেসিক্যালি আমি এখানে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, এখানে এত লাইনগুলো দিয়ে আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি। বেসিক্যালি এই পোরশনটা দিয়ে, এতটুকু পোরশন দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি এখানে 4 আসবে, 4 ইনটু n, n মানে হচ্ছে ইউজার যে সংখ্যাটা দিবে সেইটা। সো ইউজার যে সংখ্যাটা দিবে তার সাথে আমি 4 গুণ করছি, তত বাইট সমপরিমাণ জায়গা আমি হিপ থেকে নিচ্ছি। হিপ থেকে নিলাম, কম্পাইলার যখন এই হিপ থেকে আমাকে জায়গাটা দিচ্ছে, কম্পাইলার তখনও জানে না যে আমি এই যে জায়গাটা নিলাম, সাপোজ যদি আমি 5 হয়, সাপোজ 5 ইনটু 8, সাপোজ 40 বাইট যদি হয়, কম্পাইলার এখনো জানে না যে এই 40 বাইট জায়গায় আমি কি রাখবো। আমি কি ইন্টিজার টাইপের জিনিস রাখবো, নাকি ফ্লোট টাইপের রাখবো, নাকি ডাবল টাইপের রাখবো, সেটা এখনো কম্পাইলার জানে না। যেহেতু কম্পাইলার জানে না, দ্যাট ইজ ওয়াই আমি হচ্ছে এটাকে ফ্লোট দিয়ে টাইপকাস্ট করে নিচ্ছি। আমি ফ্লোট দিয়ে টাইপকাস্ট করে নিচ্ছি, আর ও যেহেতু মেমোরি থেকে একটা জায়গা নিচ্ছে, এই জায়গার অ্যাড্রেসটা সে আমাকে দিবে। অ্যাড্রেসটা দিবে থ্রু পয়েন্টার। সে আমাকে অ্যাড্রেসটা দিচ্ছে একটা পয়েন্টারের থ্রুতে। এখন আমি যে কাজটা করতে পারি যে এই অ্যাড্রেসটা, এটা হচ্ছে কিন্তু চিন্তা করেন এই টোটাল জিনিসটা হচ্ছে একটা অ্যাড্রেস। অ্যাড্রেসকে রাখার জন্য আমরা নরমালি কি ইউজ করতে পারি? অ্যাড্রেসকে সাপোজ যদি আমি একটা পয়েন্টার সাপোজ আগে থেকে ডিক্লেয়ার করে রাখলাম, সাপোজ পয়েন্টার ARR। এখন চিন্তা করেন নরমালি অ্যাড্রেসকে আমি এভাবে রাখতে পারি না যে ARR ইকুয়াল টু এইটা। নরমালি কি হতো, সাপোজ পয়েন্টার ARR কে যদি সাপোজ আমি যদি এভাবে চিন্তা করি যে আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে কিউ ভ্যারিয়েবল, কিউ ইকুয়াল টু সাপোজ আছে 20। আমি কি এভাবে লিখতে পারি যে ARR ইকুয়াল টু এম্পারসেন্ট কিউ, এটা কি লিখতে পারি? Yes, sir.
লিখতে পারি তো, কারণ কি এম্পারসেন্ট কিউ মানে বোঝায় কিউ এর অ্যাড্রেস, ঠিক আছে? কিউ এর আগে এম্পারসেন্ট দেওয়া মানে হচ্ছে কিউ এর অ্যাড্রেস। সো কিউ এর অ্যাড্রেস আমি এআরআর পয়েন্টারে রাখতে পারতেছি। এই লাইনটা তো বুঝি, তাই না? এই লাইনটা যদি বুঝি তাহলে খেয়াল করেন এই জিনিসটা ইটসেলফ মিন করে একটা অ্যাড্রেস। এই যে আমি এই লাইনটাকে ধরে রাখলাম, এই যে যতটুকু পয়েন্ট আউট করে ধরে রেখেছি, এতটুকু জিনিস ইটসেলফ মিন করে একটা অ্যাড্রেস। যেহেতু এতটুকু জিনিস মানে স্যার এখানে আমার ইম্পারসন লেখা লাগছে না। ইন লেখা লাগছে না, যেহেতু এটা ইটসেলফ অ্যাড্রেস মিন করে, দ্যাট ইজ ওয়াই আমাকে ইন সাইনটা দিতে হচ্ছে না। যেহেতু ইটসেলফ অ্যাড্রেস মিন করে, এই অ্যাড্রেসটাকে আমি এআরআর এ অ্যাসাইন করে দিচ্ছি। এখানে এই কাজটাই করেছি। এতটুকু কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, মাইশা বাদে অন্য কেউ ক্লাস করছেন? মাইশা এবং আব্দুল্লাহ বাদে? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, Yes, sir. ক্লাস আছি স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি এই অ্যারের এন সংখ্যক ফ্লোটের একটা জিনিস নিলাম, মানে এন সংখ্যক ফ্লোটের সমপরিমাণ সাইজ অ্যালোকেট করলাম। আমি বলছি যে এই লাইনটা লেখা ঠিক আছে, এই লাইনটা লিখলে আমার রান টাইমে এই জায়গাটা অ্যালোকেট হবে। এন ভ্যারিয়েবল নিলাম, এন ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা, এন ভ্যারিয়েবলের সমপরিমাণ জায়গা আমার রান টাইমে অ্যালোকেট হবে। এটা একটু রান করে দেখতে পারি যে কোনো এরর দেয় কিনা। ওকে, এটা একটা এরর দিচ্ছে, দেখি এটা এররটা কেন দিচ্ছে। malloc implicit declaration of malloc, এটার জন্য আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড stdlib.h। এটাকে আমরা এইখানে দিয়ে দিই। ওকে, এইটা না ইউজ করলেও কাজ করার কথা সম্ভবত। স্যার এই ম্যালক ফাংশন ইউজ করতে তো ভয় লাগে। ভয় লাগে কেন? ইয়েস স্যার, এই যে র্যামের জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা ফ্রি করতে হবে, আরে সমস্যা নেই, এটা আপনার কত কত কতই বা জায়গা নিবে। সো ফাইনালি যেটা হবে যে কোর্স শেষে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এরকম কিছু ক্লিনার টাইপের কিছু মানে কিছু জিনিস আছে, কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলা হচ্ছে এই গার্বেজ গুলাকে ক্লিন করে। আমি সিসি ক্লিনার ইউজ করতাম আগে, এখন এখন ইউজ করি না কিছু ম্যাকের জন্য। আগে সিসি ক্লিনার ইউজ করতাম, উইন্ডোজের জন্য সিসি ক্লিনার ইউজ করলে এই জিনিসগুলো ক্লিন করতে পারে। ওকে, ম্যালক যখন ইউজ করব আমরা এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটা ইউজ করব stdlib.h। std.h এর সাথে সাথে এইটাও একটু অ্যাড করে নিব, তাহলে কোনো ওয়ার্নিং বা এরর পাবো না। কোড ব্লকসে সম্ভবত এটা না দিলেও কাজ করে। ফ্লোটের পরে এই অ্যাস্টারিক সাইনটা এখানেই দিব, ঠিক আছে? এখানেই দিব, এখানে দিলে মাঝে মাঝে ইরোড দেয়, বাট বেসিক্যালি এটা ইরোড দেওয়ার কথা না, আইডিয়ালি এই একই জিনিস মিন করার কথা। এনিওয়ে, হাউএভার এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আমি দেখছি যে আমার কোড ঠিক মতো কাজ করছে। যদি এখানে 10 দেই, সাপোজ এখানে যদি 10 দেই, কোনো ইরোড পাবো না, কারণ হচ্ছে 10 বাইটের মানে 10টা ফ্লোটের সমপরিমাণ জায়গা আমার মেমরি থেকে অ্যালোকেট হবে। এখন আমার নেক্সট কাজটা আর কি? এই কোডটা যে আপনি দুইবার রান করলেন, তাহলে কি আপনার দুইবার হচ্ছে যে জায়গা নিছে র্যাম থেকে? দুইবার জায়গা নিয়েছে র্যাম থেকে। তাহলে এর আগের বার যে জায়গাটা নিছিল ওইটা কি আপনি কোনোভাবে ক্লিয়ার করতে পারবেন? না, পারবো না, কোনোভাবেই পারবো না, কারণ আগে যে জায়গাটা নিয়েছিল সেই জায়গাটার অ্যাড্রেসটা আমার কাছে নাই। যেহেতু কোনো জিনিসের অ্যাড্রেস আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমি এটা ক্লিন করতে পারবো না। আমি যদি অ্যাড্রেসটাকে রাখতাম তাহলে এটাকে ক্লিন করতে পারতাম। আমি যেটা যে বোঝাতে চাচ্ছি, বা আব্দুল্লাহ যে কোশ্চেনটা করেছে, আব্দুল্লাহ কোশ্চেনটা করছে যে আপনি তো এখানে 10 বাইটের একটা অ্যারের সমপরিমাণ জায়গা নিলেন, এখন এই প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাচ্ছে, এখন আপনারা চিন্তা করে বলেন তো, এই মেইন ফাংশনটি যখন শেষ হয়ে যাচ্ছে বা এই মেইন ফাংশনের স্কোপটা যখন শেষ হয়ে যাচ্ছে, এই অ্যারেটা ডিস্ট্রয় হবে নাকি হবে না? এই পয়েন্টার অ্যারেটা মানে পয়েন্টার, ওই এআরআর পয়েন্টারটা, এই এআরআর পয়েন্টারটা কি ডিস্ট্রয় হবে নাকি থেকে যাবে আমি যখন এই মেইন ফাংশনের স্কোপটা শেষ হচ্ছে? স্যার ডিস্ট্রয় হওয়ার কথা। দেখেন, চিন্তা করেন, এই মেইন ফাংশনের স্কোপটা যখন শেষ হচ্ছে, এই এআরআর পয়েন্টারটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু আমাকে বলেন তো, এইখানে যে জায়গাটা নিয়েছি হিপ থেকে, এই জায়গাটা কি ডিস্ট্রয় হবে? না স্যার। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে হিপ থেকে যখন আমরা কোনো জায়গা নেই, সেই জায়গাটা হচ্ছে পার্মানেন্ট জায়গা। হিপ থেকে যখন কোনো জায়গা নেই,
সেই জায়গাটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? যে জায়গাটা কখনো নষ্ট হবে না, বা যে জায়গাটা অন্য কেউ কখনো ইউজ করতে পারবে না। হিপ থেকে যখন জায়গা নেই, সেই জায়গাটা হচ্ছে পার্মানেন্ট একটা জায়গা। দ্যাট ইজ ওয়াই এই জায়গাটাকে অন্য কেউ অল্টার করতে পারবে না বা অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। সেইটাকে স্যার এটা তো র্যাম থেকেই, তাই তো স্যার? হ্যাঁ র্যাম থেকে নিচ্ছি এই জায়গাটা, বাট এই জায়গাটা বাট হ্যাঁ বলেন। নরমালি স্যার র্যাম কম্পিউটার রিস্টার্ট দিলে র্যামের সবকিছু আবার ইয়ে হয়ে যায় না স্যার? রিস্টার্ট দিলে র্যামের সবকিছু মানে মুছে যাবে। সব ডাটা। ওকে ওকে জি স্যার, মুছে যাওয়ার কথা না স্যার? আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমি বলছি র্যামের আরেকটা পোর্শন আছে, সেই পোর্শনটা হচ্ছে হিপ। আমি বলছি যে এই পোর্শনে যে জিনিসটা আছে, এই জিনিসগুলা মুছে না, এই জিনিসগুলা পার্মানেন্টলি থেকে যায়। লাইক আমরা এটাই বলছিলাম, সাপোজ এই যে এই কথাগুলো চিন্তা করেন, লাইক এরকম অনেক প্রোগ্রাম আছে না? সাপোজ আপনি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, এরকম কোনো সিস্টেম, এরকম অনেক সিস্টেম আমরা ইউজ করি না, যে সিস্টেম আমার থেকে ইউজার থেকে ইনফরমেশন নিচ্ছে, রাইট? এরকম অনেক জি সিস্টেম স্যার। আছে না? যেমন সাপোজ পাসপোর্ট অফিসের ওয়েবসাইট, ওই সাইট, তারপর হচ্ছে এনআইডির ওয়েবসাইট। এরা কি করে? আপনার ইউজার থেকে ইনফরমেশন নেয়। সাপোজ এইটা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা কম্পিউটারে রান করতেছে। এখন যদি এই প্রোগ্রাম, এই যে আপনার থেকে যে ডাটাটা নিচ্ছে, এটা থাকতেছে কোথায়? র্যামে। সো বেসিক্যালি র্যামের একটা পার্টিকুলার পোর্শনে থাকতেছে। সো বেসিক্যালি ওরা র্যামের এই পার্টিকুলার পোর্শনটাকে আমরা বলতেছি হিপ। এই হিপের থেকে যে জায়গাটা নেয়, এইটাকে তারপর হিপ থেকে নিয়ে তারপর হয়তো কোনো সেকেন্ডারি স্টোরেজে স্টোর করে। বা যদি কিছু কিছু ওয়েব সার্ভার আছে যে সবকিছু হিপেই রেখে দেয় বা র্যামেই রেখে দেয়, ওয়েব সার্ভারে বা সেকেন্ডারি ওয়েব সার্ভারে স্টোর করে না। বেসিক্যালি যে সার্ভার গুলো আছে, সার্ভার গুলো মেইনলি সেকেন্ডারি কোনো স্টোরেজ থাকে না, সার্ভারের সবটাই হচ্ছে র্যাম নির্ভর, সবকিছুই র্যামে থাকে। সো এই জন্য দেখবেন যে সার্ভার কখনো অফ হয় না, এবং সার্ভার অফ হইলে হয়তো অনেকক্ষণ সময় লাগে রিস্টার্ট হইতে। একটা হয়তো রিমোট ডাটাবেস বা রিমোট ব্যাকআপ থাকে, সেখান থেকে সবকিছু আবার রিলোড করতে হয়। এনিওয়ে, এত সার্ভার বা এই জটিল কনসেপ্টে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যে জিনিসটা চাচ্ছি, আপনার কনসেপ্ট ঠিক আছে যে র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি। সো ভোলাটাইল মানে হচ্ছে এইটা, যে পাওয়ার চলে গেলেই সবকিছু চলে যাবে, তাই না? এটাই তো বলছেন, পাওয়ার চলে গেলে সবকিছু চলে যাবে, তো র্যাম তো কোনো কিছু মনে রাখতে পারে না। বাট নর্মালি আমরা সেকেন্ড ইয়ারে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে রিফ্রেশিং সার্কিট। ডিপিটি তে পড়বো, ডিজিটাল ইলেকট্রনিক এন্ড পালস টেকনিক। এইখানে যখন পড়বো এই জিনিসটা একটু ক্লিয়ার হবে, যে র্যামেরও কিছু পোর্শন আছে যে পোর্শনটা কখনো মুছে না, জিনিসটা পার্মানেন্টলি থেকে যায়। হাউএভার ফর দিস ক্লাস, সহজভাবে চিন্তা করেন, এখান থেকে যে জিনিসটা নিচ্ছি, এই জিনিসটা থেকে যাবে, এই অ্যাড্রেসটা অ্যালোকেটেড অবস্থায় থেকে যাবে, অ্যালোকেটেড অবস্থায় থেকে যাবে, এবং সহজ কথা হচ্ছে অ্যালোকেটেড অবস্থায় থেকে যাবে, এবং এই অ্যালোকেটেড অবস্থায় থেকে যাওয়া মেমোরিটাকে অন্য কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবে না। ঠিক আছে? এখন রিফ্রেশিং সার্কিট যদি কাজ না করে, তাহলে হচ্ছে এই অ্যালোকেটেড অবস্থায় যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো নষ্ট হয়ে যাবে। বাট হাউএভার ভ্যালুগুলো যদি নষ্ট হয়েও যায়, তাও হচ্ছে এই পোর্শনটাকে অন্য কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবে না। এত কিছু বাদ দেন, ধরেন হচ্ছে রিফ্রেশিং সার্কিটের কনসেপ্ট বলি নাই, রিফ্রেশিং সার্কিট বলতে কিছু নাই, র্যামে সবকিছু চলে যায়, পাওয়ার অফ, অল গন, ঠিক আছে, সবকিছু চলে যায়। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, পাওয়ার অফ হলে চলে যায়, বাট এই যে মেমোরিটাকে নিচ্ছি, এই মেমোরিটার অথরিটি হচ্ছে ইউজার, রাইট? ইউজার ছিল এর অথরিটি, ইউজার একটা জায়গায় অ্যালোকেট করেছে, ইউজার হচ্ছে তার অথরিটি। অনলি আমি বলছি যে ইউজার হ্যাভ দ্য পারমিশন, or only user have the power to use that particular address, or to use the particular location, পার্টিকুলার একটা লোকেশন বা পার্টিকুলার একটা জায়গা নিয়ে কাজ করার ক্ষমতা শুধুমাত্র ইউজারের আছে। এখন যদি এরকম হয় যে ওই পার্টিকুলার লোকেশনে আপনি একটা বাড়ি কিনছেন, বাড়িটা সাপোজ আগুনে পুড়ে গেছে, আগুনে যদি পুড়েও যায় বা জিনিসের যদি অস্তিত্ব না থাকে, বা হাউএভার যে জিনিসই হোক না কেন, আমি এটাই বলছি যে অন্য কেউ আর সেই অ্যাড্রেসটা নিয়ে কাজ করতে পারবে না। সাপোজ র্যাম আমি গেলাম, এখানে যে পোর্শনটা ছিল সেটা মুছে গেল, এখানে যে সাপোজ 10 সাইজের যে ফ্লোটিং ভ্যারিয়েবল বা 10টা ফ্লোটের সমপরিমাণ জায়গা নিয়েছিলাম, এখানে কিছু ভ্যালু ছিল, র্যাম রিস্টার্ট দেওয়ার পর এই ভ্যালুগুলা মুছে গেল, ঠিক আছে, মুছে গেল। বাট আমি বলছি যে এই জিনিসটা মুছে যাক বা না যাক, এই জায়গাটাকে অন্য কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবে না। হোয়াট এভার দ্য কেস, এই জায়গাটা যদি থেকে যায় বা মুছে যায়, হোয়াট এভার দ্য কেস, আমি বলছি যে এই জায়গাটার অথরিটি বা এই জায়গাটার মালিক ছিল ইউজার। অনলি ইউজার হ্যাভ দ্য রাইট টু ইউজ দ্যাট ডাটাবেস, ইউজ দ্যাট পোর্শন অফ দ্য মেমোরি। এই পোর্শন অফ দ্য মেমোরিতে কি আছে সেটা নিয়ে আমরা বদার্ড হচ্ছি না। এখানে হয়তো কোনো ভ্যালিড ভ্যালু আছে,
অথবা হয়তো কোনো ভ্যালু নাই, র্যাম থেকে হয়তো সবকিছুই মুছে গিয়েছে। বাট এইখানে আমি বলছি অথরিটিটা হচ্ছে সলোলি ইউজার হচ্ছে এই পোর্শনটার মালিক, বা ইউজার হ্যাভ দ্য অথরিটি টু ইউজ দ্যাট পোর্শন। যখন হচ্ছে এই ইউজার ফ্রি করছে না, তখন আমি বলছি অন্য কোনো প্রোগ্রামও এই মেমোরিটাকে নিয়ে কাজ করবে না। অন্য প্রোগ্রাম যখন শুরু হবে, সে শুরুতেই ধরে নিবে যে এইটা হচ্ছে আমার এলাকা না, এটা আমার ভ্যালিড এলাকা না, আমি এই এলাকায় যাব না, অন্য এলাকাগুলো মানে এই যে এলাকাগুলো ইউজার অ্যালোকেট করে নেই সেই এলাকাগুলোতে যাব। আমি জানি না আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারতেছি কিনা, বাট বেসিক্যালি ওভারঅল কনসেপ্টটা এভাবে চিন্তা করেন যে র্যাম থেকে মুছে গেলেও এইখানে পোর্শনটায় যে মেমোরিটা অ্যালোকেট করেছি সেই পোর্শনটাকে নিয়ে কম্পাইলার বা ওএস কাজ করতে পারবে না। এইটা এইভাবে চিন্তা করেন। কথা শোনা যাচ্ছে? স্যার জি স্যার। মানে কিছুটা হলেও বুঝছেন যে কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আমি বোঝাতে স্যার, চাচ্ছি এই আমরা পোর্শনটাকে যে নিয়ে স্যার অন্য কেউ কাজ প্রবলেম করবে সলভ না। করি স্যার, আমরা তো ইউজুয়ালি স্যার প্রোগ্রাম বারবার রান করে করে স্যার দেখি যে এরর কোথায় আসছে স্যার। এখন স্যার ডিএম এর প্রবলেম গুলোতে স্যার যখন রান করছি এরকম তো স্যার অ্যালোকেট মানে সবসময় হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন যদি স্যার কোডের শেষে আমি যদি ফ্রি ফাংশনটা ইউজ করি বাট এর আগে যদি কোথাও এরর আসে তখন কি ফ্রি ফাংশনটা ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি? না, তখন হিরো ফাংশন ইউজ হচ্ছে না। বাট হাউএভার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমরা যে ফিল ফাংশন আমরা যতটুকু অ্যালোকেট করছি এটা খুবই কম পোর্শন জায়গা, খুবই নেগলিজিবল পোর্শন অফ জায়গা, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু পোর্শন জায়গা অ্যালোকেট করলাম, এটা একটা অ্যারেতে রাখলাম। এখন আমরা নেক্সট যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা এই 10 সাইজের সমপরিমাণ জায়গা হচ্ছে এখন এই 10টা লোকেশন যেটা নিয়েছি সেই 10টা লোকেশনে ইনপুট দেব। আমরা এই কাজটার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা লুপ লিখতে পারি। লুপটা হচ্ছে এরকম। তো এখানে যেটা করব, ইউজার থেকে একটা সংখ্যা ইনপুট নিব, তারপর এখানে একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল রাখলাম, ভ্যারিয়েবলটা হচ্ছে পি, এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে scanf %d, কমা হচ্ছে m%p, এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই ARR অফ ইন্ডেক্সে আমি হচ্ছে এই পি ইন্ডেক্সটা, এই পি ভ্যালুটা দিয়ে দিব। আপনারা সবাই আমার সাথে করতে পারছেন? বেসিক্যালি আমরা ইউজার থেকে 10টা সংখ্যা এখন ইনপুট নিতে চাচ্ছি, বা n সংখ্যক সংখ্যা এখন ইনপুট দিতে চাচ্ছি, এবং n সংখ্যক সংখ্যা ইউজারকে আমি আউটপুট আকারে দেখাবো। আমি দেখতে চাচ্ছি যে এই যে অ্যারেটা নিলাম এত কাহিনী করে ডিএমএ ইউজ করে এইগুলো আসলে কাজ করতেছে কিনা, এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এটার জন্য আসলে এত কাহিনী করতেছি। তো দেখি স্যার এখানে P কেন নিলাম? এখানে পি কেন নিলাম? পি হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল আর কি। ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল, এই ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের কাজটা হচ্ছে এই সংখ্যাটাকে ইনপুট নিয়ে দেওয়ার জন্য হেল্প করা। ঠিক আছে? ডিরেক্ট আমি মানে অ্যারেটাকে হচ্ছে স্ক্যানফ করতে পারি না, এই যে অ্যারের আইটাকে? এটা ওকে, জি স্যার। ওকে, এটা করতেছি, পি নিচ্ছি না। ওকে, ডাইরেক্ট এটাকে করতেছি ফ্লোট, এখানে হবে %f, আর প্রিন্টএফ করতেছি %f। এতটুকু ঠিক আছে? এখন ঠিক আছে? ইয়েস স্যার। দেখেছি আমি 3টা সংখ্যা দেই, 3টা সংখ্যা ইনপুট নিতে পারি কিনা, 1 2 3, এতটুকু ক্লিয়ার? 3টা সংখ্যা মানে নরমাল অ্যারের মতো কাজ করাতে পারতেছি, তাই না? যদি আমি 3 নেই তাহলে 1 2 3, যদি 3টা সংখ্যা ইনপুট দেই তাহলে দেখেন 1 2 3 আসতেছে। তার মানে নরমাল অ্যারের মতো আমি এটা কাজ করাতে পারতেছি। এতটুকু সবাই লিখেছেন কিনা? স্যার 16 নম্বর লাইনটা যদি আমি না লিখি তাহলে কি হচ্ছে কাজ করবে না? 16 নাম্বার লাইনটা যদি না লিখি, 16 নাম্বার লাইনে কি লিখছি? 16 নাম্বারটা লাইনটা না লিখলে এটা কাজ করবে কিনা? ওকে, আমরা নালটা না লিখে দেখি কাজ করে কিনা। আমরা লিখতেছি 3, আমি 3বার 3টা সংখ্যা নিব, 1 2 3। হ্যাঁ, কাজ করছে। এখন বলেন তো কেন কাজ করছে এটা? স্যার এটা কি আবারও গার্বেজ নিছে, গার্বেজ সংখ্যক জায়গা মানে দখল করছে? আচ্ছা, গার্বেজ সংখ্যক জায়গা নিয়েছে কিনা। আচ্ছা, এখানে এটা কি করেছে সেটা হচ্ছে পয়েন্টার নরমালি যে কাজটা করতে পারে, পয়েন্টার দিয়ে আমি সব মেমোরিকে অ্যালোকেট করাতে পারি। এখানে যে মেমোরিটা নিচ্ছি, এখানে যে মেমোরিতে ডাটা ইনপুট করাচ্ছি, মানে কম 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 পয়েন্টার হচ্ছে এমন একটা জিনিস যে যে কোনো কিছুকে পয়েন্ট করতে পারে।
ঠিক আছে? যে কোনো কিছুকে পয়েন্ট করতে পারে, জাস্ট অ্যাড্রেস বা ভ্যালু ওইভাবে পয়েন্ট করিয়ে দিলে সে যাকে পয়েন্ট করে দিব তাকে পয়েন্ট করে থাকবে। সহজ কথা হচ্ছে এটা। কিন্তু চিন্তা করেন এই যে জায়গাটাকে সে পয়েন্ট করে আছে, এই জায়গাটা কিন্তু ইউজারের না। ঠিক আছে? সাপোজ আপনি হচ্ছে আব্দুল্লাহ, আপনি হচ্ছে মাইশা তাবুসুমের জায়গাকে ইউজ করতেছেন। ঠিক আছে? তো মাইশা তাবুসুমের একটা পার্টিকুলার পোর্শন আছে, আপনি হচ্ছে মাইশা তাবুসুমের জায়গায় অ্যাক্সেস করে ফেলছেন। এখন কথা হচ্ছে এইটা যে মাইশা তাবুসুম যখন নিজে কখনো এই জায়গাটা ইউজ করবে, লাইক ও যেখানে ইন্ডেক্সকে, ও যে ইন্ডেক্স গুলোকে অ্যাক্সেস করতেছে, এই ইন্ডেক্স গুলো কিন্তু এই ইন্ডেক্স গুলোর জন্য মেমোরি কিন্তু আপনি অ্যালোকেট করেন নাই। সো এইটা কিন্তু আপনার অথরিটিতে নাই। ঠিক আছে? এই জায়গাটার অথরিটি কিন্তু আপনি না। এখানে যে জায়গাটাকে গুলাকে অ্যাক্সেস করছেন, এই লাইনটা মানে কি? এই লাইনটা যে কাজগুলো করে সেটা হচ্ছে নরমালি ARR কে প্রিন্ট করে, ARR যাকে পয়েন্ট করে আছে তাকে প্রিন্ট করে, তারপর ARR+1 যাকে পয়েন্ট করে আছে তাকে প্রিন্ট করে, তারপর হচ্ছে ARR+2 বলতে যেটা বুঝাই মানে স্যার মেমোরি অ্যাড্রেসের পর পর জায়গা করে নিতে পরপর থাকে। জায়গাগুলোকে অ্যাক্সেস করে। চিন্তা করেন এই জায়গাগুলো কিন্তু আপনার অথরিটিতে নাই। এটা কার জায়গা? সাপোজ এটা মাইশার জায়গা, যেহেতু এটা মাইশার জায়গা, এটা যেহেতু আপনার অথরিটিতে নাই, মাইশা যখন নিজে কখনো এই জায়গাগুলো ইউজ করবে তখন দেখবেন এই ইনপুট দিচ্ছেন একরকম, আউটপুট পাচ্ছেন অন্যরকম। আবার খেয়াল করেন, আমি বলছি স্যার জায়গার কি অভাব পড়ছে এত বড় র্যাম? এটাই তো কথা যে জায়গার যেহেতু অভাব পড়ে না, এই জন্য হচ্ছে আপনি ইন্টেন্ডেড রেজাল্ট এখানে পাচ্ছেন। বাট যদি জায়গার অভাব পড়তো, যদি আপনি অনেক বেশি জায়গা ইউজ করতেন, তখন দেখতেন যে ওই ওই পার্টিকুলার পোর্শনে, যেহেতু এটা মাইশার জায়গা, মাইশা ওই পার্টিকুলার পোর্শন নিয়ে কাজ করতেছে, তখন দেখতেন যে অন্য উল্টাপাল্টা রেজাল্ট আসতো। কারণ এইটা ইনপুট নিছেন, ইনপুট যে সেভ হচ্ছে এটাও আপনি শিওর না যে ইনপুটটা অ্যাকচুয়ালি সেভ হচ্ছে কিনা, অ্যাজ ওয়েল এজ এটা থেকে ইন্টেন্ডেড আউটপুট কি আসবে সেটাও আপনি শিওর না। কেন শিওর না? কারণ হচ্ছে এই জায়গাটা আপনার না। আপনি পয়েন্টারের থ্রুতে আরেকজনের জায়গায় আনওয়ান্টেড অ্যাক্সেস করতেছেন, মানে যেটা আপনার হয়তো করা ঠিক না, এরকম একটা অ্যাক্সেস করতেছেন। বাট এই এখন অ্যাক্সেস করলেও এখানে আমি ঠিকমতো আউটপুট পাচ্ছি কারণ কেন পাচ্ছি? কারণ জায়গার তো অভাব পড়ে নাই। তাহলে এখন মাইশার জায়গা দরকার, মাইশা হয়তো অন্য কোনো জায়গায় কাজ করতেছে, মাইশা হয়তো এই জায়গায় আসে নাই। বা যদি জায়গার অভাব পড়তো বা আপনি হয়তো অনেক বেশি জায়গায় নিয়ে কাজ করতেন, বা আমার প্রবলেমটা যদি অনেক বেশি কমপ্লেক্স হতো, তখন দেখতেন যে আমি ইনপুট নিচ্ছি একরকম, আউটপুট পাচ্ছি অন্যরকম। ইনপুট গুলা সাপোজ স্টোর হচ্ছে না, কারণ এই জায়গাটা আমার অথরিটিতে নাই। আমি জানি না আপনি বুঝতেছেন কিনা। বুঝতেছেন আব্দুল্লাহ? স্যার আমি বুঝতে পারছি বিষয়টা। মানে বিষয়টা হচ্ছে এইটাই যে এখানে পয়েন্টার দিয়ে আপনি সব কিছুকে মানে পয়েন্ট করাতে পারেন। যাকে পয়েন্ট করাবেন ও ওইখানে ভ্যালু ইনপুট নিবে, সেখানে যাকে পয়েন্ট করাইছি ওইখানে সে ভ্যালু ইনপুট নিচ্ছে, ওই ভ্যালু গুলাকে আউটপুট দিচ্ছি। আর এই যে যাকে পয়েন্ট করাইছি ওকে ওর ওর অথরিটি তো আমার কাছে নাই। আমি তো ওই জায়গাটাকে কিনি নাই। সাপোজ একটা জায়গা আমি কিনি নাই, সেই জায়গাটা সাপোজ আরেকজনের। ঠিক আছে? এই জায়গাটা সাপোজ অন্য আরেকজনের, কিন্তু এই জায়গাটা আমি কিনি নাই। যেহেতু আমি কিনি নাই, অন্য একজন যখন জায়গাটা ইউজ করতে আসবে, তখনই তো আমি উল্টাপাল্টা রেজাল্ট পাবো। অন্য একজন যখন এসে জায়গাটাকে নিয়ে কাজ করবে, তখন সাপোজ ওই জায়গা নিয়ে এসে কাজ করে জায়গার ভ্যালু চেঞ্জ করে দিল, তখন জায়গার ভ্যালু যখন স্যার চেঞ্জ করে যদিও দিল, আমার না স্যার, তারপরও যেহেতু এটা একবার করে কাজে লাগতেছে, পরবর্তীতে কি আরো অন্য কারো কি এখানে আসা উচিত? অন্য কারো উচিত তখনই যখন মাইশার সাপোজ জায়গার অভাব পড়বে, তখন সে মাইশা ওই জায়গায় চলে আসবে। তো মাইশা বলবে যে আমার তো ওই অন্য জায়গাগুলা। আর এখানে চিন্তা করেন এই যে কাজ যে লাগতেছে, এটা কিন্তু আবার মাইশা জানে না। ঠিক আছে? আপনি যে মাইশার জায়গায় ঢুকে পড়ছেন এটা কিন্তু ও জানে না। সো যখন ও হইতেই পারে যে এই পার্টিকুলার পোর্শন নিয়ে কাজ করতে আসছে, এরকম কিন্তু হতে পারে। আমাদের এখানে কোডটা খুবই সিম্পল দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না। যদি এরকম হতো যে একসাথে 3-4টা পয়েন্টার নিয়ে কাজ করতাম, ইন দ্যাট কেস দেখতেন উল্টাপাল্টা ভ্যারিয়েবলের ভ্যালু আসতো। আপনি বাসায় চেষ্টা করে দেখেন, একসাথে 3-4টা পয়েন্টার নিয়ে কাজ করেন, একটার জন্য যদি মেমোরি অ্যালোকেট না করেন, দেখবেন যে উল্টাপাল্টা রেজাল্ট আসতেছে। ঠিক আছে? ওকে স্যার। সহজ কথা, এত কমপ্লেক্সিটিতে যাওয়ার কিছু নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জায়গা অ্যালোকেট করব। জায়গা অ্যালোকেট করা মানে হচ্ছে এই জায়গার অথরিটি এখন আমার কাছে, এই জায়গা এখন কি হবে সেটার জন্য আমি রেসপন্সিবল। তারপর হচ্ছে আমি জায়গা ইনপুট হিসেবে নিলাম, আউটপুট হিসেবে দেখালাম। ওকে, এতটুক তো সবাই ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার। ওকে, পরে বলছি যে এই যে অ্যারেটা নিয়েছি, অ্যারেটাকে সাপোজ ARR অ্যারে দিয়ে ইনপুটটা নিছি, এটাকে সাপোজ এখন আমি অন্য আরেকটা পয়েন্টার দিয়ে বলছি যে পয়েন্ট করে দেখান। জাস্ট একটা পয়েন্টার নেন, ওই পয়েন্টারের কাজ হচ্ছে জাস্ট এই পয়েন্টগুলোকে পয়েন্ট করে থাকা। ঠিক আছে?
ওর কাজ হচ্ছে জাস্ট এই লোকেশন গুলাকে পয়েন্ট করে থাকে এবং পয়েন্ট করে পয়েন্টারের থ্রুতে এই ভ্যালু গুলাকে প্রিন্ট দিবেন। পয়েন্টারের থ্রুতে যদি ভ্যালুগুলো ইনপুট দিতে হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পয়েন্টারে আমি এই এআরআর অ্যারের কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে রেখে দিতে পারি। কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে রাখা বলতে বোঝাচ্ছি সাপোজ এআরআর অফ জিরোতে যে জিনিসটা আছে এইটাকে আমি রেখে দিতে পারি। এআরআর অফ জিরোতে এআরআর অফ জিরো বলতে বোঝায় ভ্যালু, আর এর আগে যদি এম্পারসেন্ট সাইন দিই এর মানে হচ্ছে এআরআর অফ জিরো ভ্যালুর অ্যাড্রেস, রাইট? এতটুকু বুঝি? Yes, sir. Yes, sir. এআরআর অফ জিরো বলতে বোঝায় অ্যাড্রেস, সো আমি এআরআর অফ জিরো অ্যাড্রেসটা পিতে রেখে দিতে পারি। নেক্সট কাজ আমি করতে পারি সেটা হচ্ছে এই পি পয়েন্টারের থ্রুতে আমি হচ্ছে এইটাকে ট্রাভার্স করব, মানে আউটপুট দিব উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টার পি। সো আউটপুট যদি উইথ দ্য হেল্প অফ পয়েন্টার পি দেই, এখানে পি লিখে দিলেই হচ্ছে না? এখন আমার কোশ্চেন হচ্ছে যে এটা লিখলে কাজ করবে কিনা। আব্দুল্লাহ বলেন যে এটা লিখলে কাজ করবে? অ্যারে নিয়েছি, অ্যারের সবগুলো ইন্ডেক্স নিয়েছি, অ্যারের কয়েকটা ইন্ডেক্সের ভ্যালু নিয়েছি। অ্যারেটা হচ্ছে বেসিক্যালি ও এই অ্যারেটাও হচ্ছে একটা পয়েন্টার, বেসিক্যালি একটা পয়েন্টার দিয়ে হচ্ছে অ্যারের লোকেশন গুলাকে ইনপুট হিসেবে নিলাম। এখন এই অ্যারের একটা পার্টিকুলার ইন্ডেক্স সাপোজ জিরো ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে পি পয়েন্টার দিয়ে পয়েন্ট করালাম। এখন আমি চাচ্ছি এই পি পয়েন্টারটা ইউজ করে এই যে ভ্যালুগুলা ইউজার থেকে ইনপুট নিলাম সেইগুলাকে আউটপুট আকারে দেখাতে। এখন আমাকে বলেন যে এইটা কি কাজ করার কথা নাকি কথা না? স্যার আপনি তো বলছিলেন যে স্টার পি দেওয়ার পি অফ আই দেওয়া একই, তাহলে তো স্যার কাজ করার কথা যদি স্টার পি আর পি অফ আই একই হয়। আচ্ছা, আরো আরো কেউ আছেন যে এই পক্ষে আছেন আর যে কাজ যদি করার না কথা? করে তাহলে হচ্ছে স্টার দিলে কাজ করবে। আচ্ছা, সবাই কি এই পক্ষে আছেন যে কাজ করবে? কাজ করবে না এই পক্ষে কেউ আছেন? আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বলছেন যে কাজ করবে, আমরা দেখি কাজ করে কিনা। সাপোজ ৩ সংখ্যাটা ইনপুট দিলাম, তারপর দিলাম হচ্ছে সাপোজ ৪৫, ৪৬, ৪৭। এখন দেখেন কাজ করছে, অবশ্যই কাজ করবে, কেন কাজ করবে না? আমি এখানে সেম জিনিস এআরআর পয়েন্টারটা এই লোকেশনকে পয়েন্ট করেছিল, এখন এই লোকেশনকে আমি পি পয়েন্টার দিয়েও পয়েন্ট করালাম। এআরআর অফ জিরো মানে কি? স্টার্টিং ইন্ডেক্স বা একদম শুরুর ইন্ডেক্সটা বোঝায়, শুরুর অ্যাড্রেসটা বোঝায়। শুরুর অ্যাড্রেসটাকে পি পয়েন্ট, এই অ্যাড্রেসটাকে বেসিক্যালি এআরআর পয়েন্টারটা পয়েন্ট করেছিল, আমি এই অ্যাড্রেসটাকে পি পয়েন্টারটা দিয়েও পয়েন্ট করালাম। সেম ভাবে এআরআর অফ আই দিলে যেমন ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতাম, পি অফ আই দিলেও ভ্যালুগুলোকে এখন অ্যাক্সেস করতে পারবো, তাই না? এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আমরা এই যে পি অফ আই না দিয়ে পয়েন্টার পি সাইন দিয়েও লিখতে পারি। যদি আমি পয়েন্টার পি লিখি বা এখানে যদি এভাবে দেই সাপোজ পয়েন্টার পয়েন্টার বা অ্যাস্টারিস্ক সাইন পি প্লাস আই এভাবে যদি দেই, ইন সাচ কেসও আমার এটা কাজ করবে, তাই না? পি অফ পি, পি প্লাস আই মানে কি বুঝায়? পি মানে কি বুঝায়? পি মানে বুঝায় এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা বুঝায়। সো এই অ্যাড্রেসটা আগে যদি অ্যাস্টারিক সাইন দেই তার মানে হচ্ছে এই অ্যাড্রেসটা যাকে পয়েন্ট করে আছে বা পি যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট, তাই না? এটা কি কাজ করবে? ইয়েস স্যার করবে। এইটাও কাজ করবে। এটা যদি রান দিই, এটাও কাজ করতেছে, তাই না? সবাই এতটুক করেন, মানে থার্ড প্রবলেমটা এটা একটু সলভ করেন ডিএম এর কনসেপ্ট দিয়ে, এতটুক করেন। এতটুক সবাই এই পেজে আসেন, আসার পর আমাকে বলেন যে এতটুক করা শেষ। স্যার, হ্যাঁ, স্যার ওখানে যে আমি এম্পারসেন্ট অ্যারের ইন্ডেক্স 0 নিলাম, ওটা এটা কেন নিলাম? আচ্ছা, এটাতে আসতেছি। p is equals to ওকে,
আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি একটু খেয়াল করেন, আমরা চাচ্ছি এই পি পয়েন্টারটা, এই এআরআর পয়েন্টারটা এই মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করেছিল, এখানে একটা মেমোরি লোকেশন নিয়েছিলাম, এই অ্যাড্রেসটাকে এআরআর পয়েন্টারটা পয়েন্ট করেছিল। আমি চাচ্ছি এই জিনিসটা যাকে পয়েন্ট করে আছে, লাইক এই জিনিসটাকে এআরআর দিয়ে পয়েন্ট করিয়েছি, এই লোকেশনটা, এই মেমোরি লোকেশনটা। আমি চাচ্ছি এই সেম মেমোরি লোকেশনকে আরেকটা পয়েন্টার দিয়েও পয়েন্ট করাতে, তাই না? এখন আমাকে বলেন, যদি এখানে পি ইকুয়ালস টু আবার এই লাইনটা লিখতাম, তাহলে আবার একটা জায়গা লোকেটেড হয়ে যেত না? ইয়েস স্যার। আবার একটা জায়গা লোকেটেড হয়ে যেত, কিন্তু আমি কিন্তু আবার একটা জায়গা লোকেট করতে যাচ্ছি না। আমি চাচ্ছি সেম জায়গাটাকে যাতে দুইটা পয়েন্টার পয়েন্ট করে থাকে। সেম জায়গাটাকে যদি দুইটা পয়েন্টার পয়েন্ট করে থাকে, তাহলে তো আমার এই লাইনটা আবার লিখতে হচ্ছে, যদি আমি অন্য একটা পয়েন্টার বা অন্য কোনো কিছু হেল্প না নিই। আমি এই একটা জায়গায় নিয়ে নিচ্ছি, এই সেম লাইন যদি আবার লিখি, তাহলে দুইটা ডিফারেন্ট জায়গায় অ্যালোকেট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার জায়গা একটাই থাকবে, বাট এই একটা জায়গাকেই আমার দুইটা পয়েন্টার পয়েন্ট করে থাকবে। একটা পয়েন্টার হচ্ছে এআরআর পয়েন্টার এবং আরেকটা পয়েন্টার হচ্ছে পি পয়েন্টার। সো বেসিক্যালি হোয়াট আই ক্যান ডু, আমি যে কাজটা করতে পারি, এই এই এআরআর পয়েন্টারটা এখন যাকে পয়েন্ট করে আছে ওইটাকেই এখন পি দিয়েও পয়েন্ট করালাম। সো বেসিক্যালি এআরআর পয়েন্টারটা একে পয়েন্ট করে আছে, এই সেম জিনিসকে আমি পি দিয়েও পয়েন্ট করালাম। পি দিয়ে পয়েন্ট করার জন্য যে কাজটা করতেছে, ওই এআরআর অফ জিরো বা এইটার জিরো এইখানে যে মেমোরি লোকেশনটা আছে, এই মেমোরি লোকেশনের জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুর জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, সো বেসিক্যালি সেই ভ্যালুর অ্যাড্রেসটা নিচ্ছি। খুব সহজভাবে আমি যদি এই কথাটা মিন করি, মানে একটা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এই এরর পয়েন্টারটা ওকে পয়েন্ট করে আছে, এই পয়েন্টারটা দিয়ে এই পয়েন্টারটা যাকে পয়েন্ট করে আছে সেই জিনিসটাকে আমি পি দিয়েও পয়েন্ট করাবো। এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে পি ইকুয়াল টু এরর। আচ্ছা, বুঝছি। বুঝেন নাই? আবার বলি, আমি বলতেছি যে এই যে মেমোরি লোকেশনটা নিচ্ছি, সেই মেমোরি লোকেশনটাকে আমি দুইটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করাবো। একটা পয়েন্টার হচ্ছে এআরআর, সো এআরআর পয়েন্টারটা অলরেডি মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করে আছে, সো আমি চাচ্ছি আরেকটা মেমোরি লোকেশন, আরেকটা পয়েন্টার দিয়ে সেম মেমোরি লোকেশনকে পয়েন্ট করাবো। যেহেতু আমি চাচ্ছি আরেকটা পয়েন্টার দিয়ে সেম মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করাবো, দ্যাট ইজ ওয়াই আমি আরেকটা পয়েন্টার নিলাম, সেই পয়েন্টার নাম হচ্ছে ফ্লোট পয়েন্টার পি, এবং পি ইকুয়াল টু এআরআর লিখে দিলাম। এখন ক্লিয়ার? এখন বলেন তো যে এই এআরআর এবং পি কিন্তু সেম জিনিসকে পয়েন্ট করে আছে, রাইট? সেম জিনিসকে পয়েন্ট করে আছে না? জি স্যার। এটাই বলতে চাচ্ছি, আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে এই পি পয়েন্টারটা দিয়ে আপনি এই ইন্ডেক্স গুলাকে পয়েন্ট করাতে পারেন এবং ভ্যালু গুলাকে ইউজ করতে পারেন। হাউএভার এই পি তে যাওয়ার কোনো দরকার নাই, যদি এআরআর ইউজ করি ইন দ্যাট কেস আসলে এই জিনিসটা হচ্ছে, পারপাসটা ফুলফিল হচ্ছে। এবং এটাই করতে বলছে, যে মানে এক্সট্রা পি নামে কোনো পয়েন্টার, পি নামে পয়েন্টার ভ্যারিয়েবল নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আমরা ইনপুট নেওয়ার সময়ও পয়েন্টার ইউজ করতে পারি না এখানে স্যার? অ্যাস্টারিক দিয়ে এআরআর প্লাস আই এভাবে। স্যার এখানে তো মনে হয় স্যার অ্যাস্টারিস্ক হবে না স্যার, শুধু এটাই ডিফারেন্স না? কোথায়? এখানে হ্যাঁ স্যার। এআরআর প্লাস আই এখানে এভাবে নিতে পারি কিনা? আচ্ছা, স্যার এখানে অ্যাস্টারিক তো হওয়াই উচিত, তারপর এম্পারসেন্ট হওয়া উচিত। এম্পারসেন্ট হওয়া উচিত, অ্যাস্টেরিক হওয়া উচিত। আচ্ছা, এটা মনে হয় ট্রাই করছিলাম, মানে দুইটাই মনে হয় লাগে। ওকে ওকে ঠিক আছে, দেখি কি হয়। 3 নিলাম, 1 2 3 তিনটা সংখ্যা দিচ্ছি, দেখি তো কি হয়। অ্যাস্টেরিক ছাড়া কাজ করতেছে, এখন দেখি অ্যাস্টেরিক দিয়ে কাজ করে কিনা। অ্যাস্টেরিক দিয়ে কাজ দিচ্ছি। অ্যাস্টেরিক মানে হচ্ছে বোঝায় এই জিনিসগুলোর ভ্যালু, মানে এআরআর অফ প্লাস আই যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালু। এখানে কি সেখানে এখানে বলতেছে পার্সন অফ এক্সপ্রেস ফ্লোট পয়েন্টার বাট এট ওয়ান হ্যাজ টু টাইপ ডাবল। আচ্ছা এনিওয়ে এটা একটু অমিট করি, তাহলে 3 দেই 1 2 3। আচ্ছা, অ্যাস্টেরিক দিয়ে তো কাজ করে না আব্দুল্লাহ, অ্যাস্টেরিকও হবে যে এম্পারসেন্ট হবে, অ্যাস্টারিক আর এম্পারসেন্ট একসাথে হবে, তাই একসাথে হবে। আচ্ছা তাহলে একসাথে দেই এম্পারসেন্ট আর অ্যাস্টেরিক, এটা এভাবে দিব না স্যার? আগে অ্যাস্টারিক পরে এম্পারসেন্ট। আগে অ্যাস্টেরিক পরে এম্পারসেন্ট। না স্যার, ওভাবেই স্যার, ওভাবেই স্যার, আচ্ছা এটা ঠিক ছিল। এটা এভাবে। আচ্ছা ঠিক Yes, আছে, sir. দেখি এটা দিয়ে কি হবে। 3 দিলাম 1 2 3। আচ্ছা দুইটাতে কাজ করতেছে,
স্যার এন্ড আর পার অ্যাস্টেরিস্ক দুইটা বাদ দিয়ে ব্র্যাকেট রিমুভ করলে হয়ে যাবে, এই ব্র্যাকেট রিমুভ করলে হয়ে যাবে। খুব সম্ভবত। আচ্ছা, এটা একটা ওয়ে, ঠিক আছে, আমি একটা ওয়ে পাইলাম। আরেকটা ওয়ে বলেন কিভাবে করব? এন্ড অ্যাস্টেরিস্ক বাদ দিব, ব্র্যাকেট রিমুভ আর ব্র্যাকেটটা বাদ দিব। ওকে, এরর অফ প্লাস আই বাদ দিব। প্রথমে দুইটা অপশনেই দেখলাম যে কাজ করতেছে। এখন আমাকে কেউ একজন বলেন যে এই কোনটা কি মিন করে, এইটা কি মিন করে এবং এইটা কি মিন করে। আমরা তো সব জানি অ্যাস্টেরিক কি জিনিস, অ্যাস্টেরিক কি মিন করে, কোনো কিছুর আগে অ্যাস্টেরিক দিলে কি বোঝায়, এম্পারসেন্ট দিলে কি বোঝায়। তাহলে এটা কি এআরআর দিলে আগে থেকে এমনিতে অ্যাড্রেসই বোঝাচ্ছিল, আর স্টার দিলে তো ভ্যালু বোঝাচ্ছিল, তো এম্পারসেন্ট দিয়ে আবার ভ্যালুগুলার অ্যাড্রেস, মানে আর কি একটু ঘুরায় কান ধরা এরকম আর কি বিষয়টা। ঘোড়ায় কান ধরতেছেন? আচ্ছা আচ্ছা, এখানে স্ক্যানএফ ফাংশন যেহেতু নরমালি আমরা মনে আছে যে স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করতো। নরমালি চিন্তা করেন একটা স্ক্যানএফ ফাংশন, স্ক্যানের পর আমি একটা পয়েন্টার দিতাম, একটা এম্পারসেন্ট দিতাম। কেন দিতাম? অ্যাড্রেসটা বুঝাইতাম। এটা মনে আছে 14 নম্বর লাইন? দেখেন 14 নম্বর লাইনে নরমালি স্ক্যানএফ ফাংশনে মানে অনেকে আছেন যে কিছুই বুঝতেছি না, একটু দেখি। নরমালি আমরা কি করতাম, স্ক্যানএফ ফাংশনে একটা এম্পারসেন্ট সাইন দিতাম। আমি খুবই খুশি যে আপনারা খুবই ইন্টারেস্ট সহকারে অনেকগুলো ইন্টারেস্টিং কোশ্চেন করছেন, যদিও পার্টিসিপেন্টের সংখ্যা খুবই কম, বাট হাউএভার আমি খুবই খুশি হচ্ছি যে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন আসতেছে, অনেক ইন্টারেস্টিং অ্যানালাইসিস আসতেছে। এম্পারসেন্ট এন মানে হচ্ছে নরমালি আমি স্ক্যানএফ ফাংশনে এই এম্পারসেন্ট এন দিতাম। স্ক্যানএফ ফাংশনটা বাই ডিফল্ট আমার একটা অ্যাড্রেসকে নিত, ঠিক আছে। নরমালি স্ক্যানএফ ফাংশন অ্যাড্রেস নিত, এতটুকু তো সবাই জানি তাই না? এত কিছু বোঝা যায় এখানে কি হচ্ছে না হচ্ছে। নরমালি চিন্তা করেন স্ক্যানএফ ফাংশনে আমি একটা অ্যাড্রেস দিতাম, রাইট? অ্যাড্রেস দিতাম। সো বেসিক্যালি এখানে আমাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে একটা অ্যাড্রেস দিতে হবে। সেই জিনিসটা অ্যাড্রেস দিতে হবে যে জিনিসটাতে আমি ভ্যালু রিসিভ করতে চাচ্ছি। আর যেখানে আমি এই যে ইউজার থেকে যে ভ্যালুটা নিচ্ছি এটা কোথায় বসাবো সেই জায়গাটার অ্যাড্রেস আমাকে দিতে হবে, ঠিক আছে? মাইশা বুঝতেছেন? আচ্ছা মাইশা নাই, আব্দুল্লাহ বুঝতেছেন কি কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি যে যে জায়গাটা ইউজার থেকে যেটা ইনপুটটা নিচ্ছি সেইটা কোথাও না কোথাও বসাতে হবে। বেসিক্যালি কোথায় বসাবো সেটার অ্যাড্রেসটা স্ক্যানএফ ফাংশন রিসিভ করে। এআরআর অফ প্লাস আই ইটসেলফ অ্যাড্রেস মিন করে না? এআরআর অফ কি মিন করে? একটা অ্যাড্রেস প্লাস আই মানে কি? এই অ্যাড্রেসের সাথে আই যোগ, একটা অ্যাড্রেসের সাথে আই যোগ করি, যতই যোগ করি না কেন অ্যাড্রেস তো অ্যাড্রেসই থাকবে, রাইট? একটা অ্যাড্রেসের সাথে যতই যোগ করি না কেন অ্যাড্রেস উইল রিমেইন অ্যাজ অ্যাড্রেস, অ্যাড্রেস তো অ্যাড্রেসই থাকে। সো এটা কিন্তু ইটসেলফ একটা অ্যাড্রেস মিন করে, দ্যাট ইজ ওয়াই এইটা কাজ করবে। ওকে, কারণ এটা তো অ্যাড্রেস মিন করতেছে, এআরআর অফ প্লাস আই এটা একটা জিনিস অ্যাড্রেস মিন করছে, তাই না? বুঝতেছো? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। এখন এই জিনিসটা কি মিন করে, এই জিনিসটা একটু ঘুরিয়ে লিখেছি। এখানে বলছি যে ফার্স্টে বলছি যে ভ্যালু মানে এআরআর অফ প্লাস আই এর ভ্যালু, তারপর দিছি এম্পারসেন্ট সাইন। তার মানে হচ্ছে এআরআর অফ প্লাস আই এই পয়েন্টারটা যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুকে আগে অ্যাক্সেস করতেছি, তারপর বলতেছি সেই ভ্যালুর অ্যাড্রেস। ওভারঅল জিনিসটা একটু ঘুরিয়ে যাচ্ছি, বাট ওভারঅল এই জিনিসটাও অ্যাড্রেসই মিন করে। এই ফাইনালি এম্পারসেন্ট সাইন দেওয়া মানে হচ্ছে ফাইনালি এটা অ্যাড্রেসই মিন করে, বাট আমি বলতেছি যেটা এইটা হচ্ছে ভ্যালুর অ্যাড্রেস। হাউএভার এত কমপ্লেক্সিটি নিয়ে এত কিছু চিন্তা করার দরকার নাই, আমি সহজভাবে ইনপুট নিতে হলে এইভাবে জাস্ট অ্যাড্রেসটা এইভাবে দিলেই হবে, ঠিক আছে? এইভাবে দিলেই হবে, বা হচ্ছে এআরআর অফ আই দিলেও হবে, সেম জিনিস বোঝায়, ঠিক আছে? বা মানে একই জিনিস মিন করে আর কি, ঠিক আছে? এআরআর অফ প্লাস আই দিতে পারেন, বা সহজভাবে নরমাল অ্যারেতে যেভাবে নিতেন এইভাবেও দিতে পারেন, এভাবে দিলেও কাজ করবে। তখন যখন আমি 3 দিলাম, এই লাইনটা হচ্ছে এরর কেন দিচ্ছে, 23 নাম্বার লাইনে এরর দিচ্ছে। ও আচ্ছা হ্যাঁ, 23 নাম্বার লাইনে এরর দিচ্ছে। বেসিক্যালি এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে আমি বেসিক্যালি এআরআর অফ আই বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে ভ্যালু বুঝাই। আমি বলতেছিলাম যে থার্ড ব্র্যাকেট ইটসেলফ মিন্স এ ভ্যালু। এখানে এখানে এর জন্য একটা এরর ধরতেছে, ও বলতেছে যে তুমি ভ্যালুতে আবার কিভাবে একটা স্ক্যানের ফাংশন তো অ্যাড্রেস চাই, যেন দেখেন বলতেছে যে পয়েন্টার বলতেছে আর্গুমেন্ট অফ টাইপ ফ্লোট পয়েন্টার। %f expects argument of type float pointer, তার মানে হচ্ছে এই %f এই জিনিসটা এক্সপেক্ট করে যে আমি ফ্লোট টাইপের একটা অ্যাড্রেস দিব, বাট আমি এখানে কি দিচ্ছি এআরআর অফ থার্ড ব্র্যাকেট আই মানে কি মিন করে
এরর অফ থার্ড ব্র্যাকেট আই মানে মিন করে যে আমি একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার মানে আই এম হিয়ার পাসিং এ ভ্যালু, দ্যাট ইজ ওয়াই ইট ইজ গিভিং মি এ ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা কেন দিচ্ছে? কারণ হচ্ছে আমি এখানে একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে একটা ভ্যালুর লোকেশন ওকে দিচ্ছি। ও বলতেছে যে ভাই আমি তো ভ্যালু তোমার কাছে চাই নাই, আমি চাইছি তোমার কাছে অ্যাড্রেস। সো আমি তোমার কাছে চেয়েছি অ্যাড্রেস, তুমি আমাকে দিবা অ্যাড্রেস, তুমি আমাকে কেন ভ্যালু দিচ্ছ? ওকে, যেহেতু আমি ভ্যালু দিচ্ছি যেটা সে এক্সপেক্ট করতেছে না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ গিভিং মি এ ওয়ার্নিং। দ্যাট ইজ ওয়াই হোয়াট আই উইল ডু, যে এইখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সহজভাবে এই যে দুইটা অপশন দেখিয়েছি, এই দুইটা অপশন দিয়ে এই সংখ্যাগুলো ইনপুট নিতে পারি। একটা অপশন হচ্ছে এইটা এআরআর অফ প্লাস আই, আরেকটা হচ্ছে এই যে আব্দুল্লাহ যেভাবে বলছে যে ঘুরিয়ে কান ধরা, এভাবে ঘুরিয়েও কান ধরতে পারি। সহজভাবে আপনি কান ধরতে পারেন, আপনি ঘুরিয়েও কান ধরতে পারেন। ঠিক আছে, হোয়াট এভার ইউ চুজ, এটা 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 ইউজ করতে পারেন। এটা দিলে দেখবেন ওয়ার্নিংটা দিবে না। আগে যে ওয়ার্নিংটা পাচ্ছিলাম এই ওয়ার্নিংটা এখানে পাবো না। এটা মানে হচ্ছে এআরআর এরে যাকে পয়েন্ট করে আছে তার সাথে আই যোগ করব এবং ওভারঅল এই জিনিসটা অ্যাড্রেসটা স্ক্যানএফ ফাংশনে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এই জিনিসটা অমিট করার জন্যই, মানে এই যে এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা আমি অ্যাভয়েড করতে যাচ্ছিলাম, এই জন্য আমি এখানে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল নিয়েছিলাম। বাট হাউএভার যেহেতু মাইশা আগে থেকেই বলে দিচ্ছে যে এটা কেন নিচ্ছেন, এগুলো বুঝে ফেলছি যে একটা ট্রিক করে কোনো একটা কিছু অ্যাভয়েড করতে চাচ্ছি, এই জন্য এই টোটাল এই জিনিসটা দেখাইছি। বাট হাউএভার এটা কি বুঝছেন সবাই কি করতে চাচ্ছি এখানে? স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, এখানে যে জিনিসটা করতে যাচ্ছি, মানে এই জিনিসটাগুলো যদি খুবই কমপ্লেক্স মনে হয় যে এআরআর অফ প্লাস আই এইভাবে অ্যাড্রেস কেন দিচ্ছে, ওই যে মাঝখানে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল রেখে যেভাবে করতে চাচ্ছিলাম এইভাবে করতে পারেন। ইন্টারমিডিয়েট একটা ভ্যারিয়েবল নিতে পারেন, ওই ভ্যারিয়েবলে ভ্যালুটা নিবেন, তারপর এই ভ্যালুটা এআরআর অফ আইতে পাস করে দিবেন। এটা বলতে চাচ্ছিলাম, মাঝখানে একটা ভ্যারিয়েবল নিলেন, মাঝখানে একটা ভ্যারিয়েবল নিয়ে স্ক্যানএফ পার্সেন্ট ডি এফ সাপোজ পি দিলেন, তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এআরআর অফ আই তে পি কে দিয়ে দিবেন। এটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, মানে এটা দেখাতে চাচ্ছিলাম। আবার যেহেতু আপনারা কোশ্চেন করছেন যে এটা কেন দেখাতে চাচ্ছেন, মানে এখানে কেন ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল রাখছেন, ডাইরেক্ট কেন নিতে পারি না, এই জন্য হচ্ছে আমরা এই পরের প্রসেসটা দেখালাম। যে পরের প্রসেস ডাইরেক্ট নিলে আপনাকে অ্যাড্রেসটা এভাবে চিন্তা করতে হবে যে অ্যাড্রেস পাসই করতেছেন কিনা। অ্যাড্রেস যদি পাস না করেন, ইন দ্যাট কেস কিন্তু একটা ওয়ার্নিং পাবেন এবং হয়তো ঠিক মতো কাজও করবেন। এখানে হচ্ছে এই জিনিসটা হওয়ার কথা না, থাকবে না। এখানে কি বলতেছে, আচ্ছা এখানে একটা এম্পারসেন্ট হয়ে যাবে। এতটুকু কি ক্লিয়ার? মানে এখানে কি করতেছে, দুনিয়াতে কি হচ্ছে, এটা কি সবাই বুঝতেছেন? ইয়েস স্যার। আব্দুল্লাহ বুঝতেছো? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ এই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম। আর যদি ডাইরেক্ট অ্যাড্রেস আকারে নিতে চান, এখানে এটা মেক শিওর করবেন যে এখানে আপনি অ্যাড্রেসই পাস করতেছেন। ঠিক আছে, ওকে। 3 নাম্বার প্রবলেমটা আমরা সবাই বুঝলাম, 3 নাম্বার প্রবলেমটা বুঝলাম। এখন আমরা 4 নাম্বার প্রবলেমে যাব। 4 নাম্বার প্রবলেমটা যেটা কাজ করতে চাচ্ছি সেটা বলতেছে আমরা একটা রাইট এ প্রোগ্রাম ইনটু সি to read n number of character values in an array and display it in reverse order using a pointer. আগে যে কাজটা করতেছিলাম ফ্লোট টাইপের ভ্যারিয়েবল নিচ্ছিলাম, এখন যে কাজটা করতেছি ক্যারেক্টার টাইপের ভ্যালু নিচ্ছি, ইনপুট নিব, সেটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করব। এই প্রিন্টিং এর কাজটা করব থ্রু পয়েন্টার, ইউজিং দ্য হেল্প অফ পয়েন্টার। সো বেসিক্যালি আগের কোডটাকে একটু মডিফাই করি। এখন আমাকে আব্দুল্লাহ বলেন তো যে এখানে কি কি মডিফাই করতে হবে। আগের কোডটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবলের জন্য কাজ করতো, ফ্লোটের জন্য কাজ করতো। এখন আমি চাচ্ছি এই জিনিসটাতে ফ্লোট জিনিস রাখবো না, ক্যারেক্টারের জন্য যাতে এটা কাজ করে। এখন বলেন এখানে কি কি মডিফিকেশন আমরা আনতে পারি। স্যার ফ্লোট গুলোর জায়গায় হচ্ছে মানে Float গুলোর ক্যারেক্টার জায়গায় টাইপের ডিক্লেয়ার করতে হবে। ক্যারেক্টার দিয়ে দিব, তাই না? এটা একটা জিনিস। প্রথমে এই জিনিসটা করব, ফ্লোটের জায়গায় দিয়ে দিব হচ্ছে ক্যারেক্টার, এখানে দিয়ে দিব ক্যারেক্টার, ক্যারেক্টারের অ্যারে নিব, ক্যারেক্টারের পয়েন্টার নিব, এখানেও একটা ক্যারেক্টারের পয়েন্টার নিলাম। ওকে, এখানেও নিলাম একটা ক্যারেক্টার। এখানে মাঝখানে নিচ্ছি এইভাবে। ডাইরেক্ট অ্যাড্রেস যদি নিতে চাই তাহলে নিব হচ্ছে স্ক্যানএফ পার্সেন্ট, এখানে বলেন তো কি হবে, সি পার্সেন্ট সি এম্পারসেন্ট অফ, এম্পারসেন্ট না বেসিক্যালি অ্যাড্রেস অফ দিস এআরআর প্লাস আই, তাই না? কি করতে চাচ্ছি এখানে? ইয়েস স্যার। ওকে, নিলাম। ব্র্যাকেট না দিলে হইতো না স্যার? আচ্ছা ব্র্যাকেট না দিয়ে দেখি, হ্যাঁ ব্র্যাকেট না দিলেও তো হবে।
ওকে, এতটুকু নিলাম। ওকে, তারপর একটা ক্যারেক্টার নিলাম, এখানে কিছু সংখ্যা ইনপুট নিতে চাচ্ছি। তো আমার সংখ্যাটা প্রথমে একটা n সংখ্যা ইনপুট নিবে, তারপর এইটা n সংখ্যার জন্য nটা ক্যারেক্টার ইনপুট নিবে, তারপর nটা ক্যারেক্টার আমি আউটপুটে দেখতে চাবো। এই জিনিসটা করতে চাচ্ছি। সো আমি এটা নরমালি দেখি এখানে কি এরর দিচ্ছে। ও বলতেছে 18 নম্বর লাইনে প্রবলেম। 18 নম্বর লাইনে কি প্রবলেম করছি? আচ্ছা, এখানে হচ্ছে %c হবে, এখানে % দিছি, এখানে দিব %c। এখন ঠিক মতো কাজ করবে। এখন দেখেন, নরমালি আমি এটা আগেরটার মতো যদি একটু সেম সিকোয়েন্স চিন্তা করি, সাপোজ 3 সংখ্যা ইনপুট দিলে পরবর্তীতে 3টা ক্যারেক্টার দিব এবং 3টা ক্যারেক্টারকে রিভার্স অর্ডারে প্রিন্ট করবে। সাপোজ রিভার্স অর্ডার বলতে কি বুঝাই? রিভার্স অর্ডার বলতে বুঝাই আমি n থেকে শুরু করব, যাব কত পর্যন্ত? i greater than equals to 0 পর্যন্ত যাব, i greater than equals to 0 পর্যন্ত যাব, আর হচ্ছে এখানে i মাইনাস মাইনাস করব। ঠিক আছে, ঠিক আছে, এটা n থেকে শুরু করতেছি। আচ্ছা ঠিক নাই তো, n থেকে শুরু করতেছি, greater than equal to 0 পর্যন্ত যাব, আর হচ্ছে i মাইনাস মাইনাস করব। তার মানে হচ্ছে n থেকে শুরু করতেছি, n থেকে শুরু করে এটাকে প্রথমে এক এক করে কমাচ্ছি এবং n থেকে শুরু করে 0 পর্যন্ত সবগুলো সংখ্যাকে প্রিন্ট করতেছি। তাহলে রিভার্স অর্ডার পেয়ে যাচ্ছি না? ইয়েস স্যার। Yes, sir. স্যার একজন জয়েন করতে চাচ্ছে স্যার, এটা অ্যাকসেপ্ট করুন। আচ্ছা হ্যাঁ, নিশাত তাবাসসুম জয়েন্ট, ঠিক আছে, জয়েন করেছে। এতটুকু কি ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে রিভার্স অর্ডারে আমি 3টা সংখ্যা যদি ইনপুট দিই, 3টা ক্যারেক্টার ইনপুট দেই, 3টা ক্যারেক্টার রিভার্স অর্ডারে পেয়ে যাবো। তাহলে আমি দেখি 3টা ক্যারেক্টার ইনপুট দিলে রিভার্স অর্ডারে পাই কিনা। সো আমি 3 দিলাম, 3 দেওয়ার পর যদি a b c দেই, তাহলে দেখেন আমি যদি এখন ইন্টার বাটন চাপি, এরপর ইন্টার বাটন কাজ করে না কেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যালো? ইয়েস স্যার। Yes, sir. Clear শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। 3 abc দেই, ঠিক আছে স্যার। ওকে 3 abc দিলে cba পাচ্ছি। আচ্ছা এটা কি বুঝছেন কি করতেছি? এখানে 3টা সংখ্যা ইনপুট, 3 দিলাম, তারপর এবিসি দিলাম, তারপর 3টা ক্যারেক্টার প্রিন্ট আকারে পেলাম। ঠিক আছে, এটা কি জি, ক্লিয়ার? স্যার। এখন দেখেন, এখন কোশ্চেন হচ্ছে এইটা যে আপনি তো 3 দেওয়ার পর এবিসি একসাথেই দিচ্ছেন, আর আমি তো একসাথে দিতে চাচ্ছি না। আমি তো 3 দেওয়ার পর একটা ইন্টার দিব, তারপর এ বি সি এগুলা স্পেস স্পেস করে দিব। আপনি এগুলো তো সব একসাথেই দিয়ে দিচ্ছেন, আমি তো এভাবে একসাথে দিতে চাচ্ছি না, আমি তো আপনি যে স্পেস টেস দিয়ে রাখতে চাচ্ছি। এখন কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে করা যায়। প্রথমে দেখি যে প্রবলেম গুলো কি হবে। মানে 3 এর পরে যদি ইন্টার দেই তখন কি প্রবলেম হবে। জাস্ট 3 এর পরে একটা ইন্টার দিলাম, তারপর সাপোজ এবিসি দিলাম। 3 এর পরে যদি ইন্টার দিয়ে এবিসি দেই, তাহলে দেখেন বি এ শো করতেছে, সি টাকে শো করতেছে না। তার মানে কি, সে যখন এইটাকে ইনপুট হিসেবে নিয়েছে, সি টাকে সে নেয় নাই। কেউ ইনপুট হিসেবে নিচ্ছে স্যার, এর জন্য স্যার একটা স্পেসও শো করতেছে। রাইট, সে যে কাজটা করতেছে, এই ইন্টার যে চাপতেছি, এই ইন্টারটাকে সে একটা ক্যারেক্টার হিসেবে বা ক্যারেক্টার ইনপুট হিসেবে কনসিডার করতেছে। যেহেতু এই ইন্টারটাকে চাপতেছি, এই ইন্টারটাকে একটা ইনপুট হিসেবে কনসিডার করতেছে, দ্যাট ইজ ওয়াই সে একটা ক্যারেক্টার কম ইনপুট নিতেছে। স্যার অনিন্দকে একটু অ্যাডমিট করেন স্যার। এখন রিকোয়েস্ট নাই, অনিন্দ এখনো আসে নাই। আমার এখানে অটো অ্যাডমিট হওয়ার কথা আর কি, অটো অ্যাডমিট করার সেটিং দিয়ে রেখেছি, অটো অ্যাডমিট হবে, টেনশন নাই কিছু। ওকে, এখানে দেখেন 3 দেওয়ার পর যখন ইন্টার চাপছি, এই ইন্টারটাকে সে একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করতেছে। ইন্টার ইটসেলফ সে একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করতেছে। যেহেতু ইন্টারটাকে ইটসেলফ সে একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করতেছে, দ্যাট ইজ ওয়াই সে আমার কাছ থেকে একটা ক্যারেক্টার কম ইনপুট নিচ্ছে। তাকে 3টা ক্যারেক্টার ইনপুট নেওয়ার কথা ছিল, এ বি এবং সি, সে 3টা ক্যারেক্টার না নিয়ে সে আমার কাছ থেকে 2টা ক্যারেক্টার ইনপুট নিচ্ছে, আরেকটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছে না।
এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন এই n সংখ্যাটা ইনপুট নিলাম, এই n সংখ্যাটা ইনপুট নেওয়ার পর আমরা একটা ফাংশন দিতে পারি, সেটা হচ্ছে getChar। char ফাংশনটা যে কাজটা করবে সেটা হচ্ছে ইউজার থেকে একটা ক্যারেক্টার কে ইনপুট হিসেবে নিবে, নিয়ে এটাকে হোল্ড করে রাখবে। ঠিক আছে, এই getChar ফাংশনটা কি আপনারা আগে শুনেছেন? আগে কি কেউ শুনেছেন কিনা? শুনেছেন? স্যার এর আগে স্যার ইউজও করেছি। ইউজও করেছেন? ওকে, স্ট্রিং এ ছিল মনে হয়। স্ট্রিং এ ছিল? স্ট্রিং এটা দেখাই নাই, এটা একটু আগে দেখানোর কথা। রাজ্জাক স্যার কি দেখিয়েছেন? স্ট্রিং এটা দেখানোর কথা নয়, এগুলো রুবায়াত মিস দেখাইছিল স্যার। উইক 1 উইক 2 তে দেখানোর কথা। হ্যাঁ, কোন কে দেখাইছিল? স্যার ল্যাবে স্যার দেখানো হয়েছে স্যার এটা। আমি দেখানো হয়েছে, ভেরি গুড। ওকে, তো getChar ফাংশন এই জিনিসটাই করে, একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিয়ে নেয়। সো এই যে ইন্টারটা চাপতেছি, এই ইন্টারটাকে getChar ফাংশন ইনপুট হিসেবে নিয়ে নিয়েছে। সো getChar ফাংশন যেহেতু ইনপুট হিসেবে নিয়ে নিয়েছে, এটাকে হোল্ড করে রাখতেছে। দ্যাট ইজ ওয়াই এখন যদি রান করি তাহলে দেখবেন 3 দিয়ে ইন্টার দিলে, দেওয়ার পরও আমি 3টা সংখ্যাই পাই। তিনটা ক্যারেক্টারই আমি নিতে পারি, 3টা ক্যারেক্টারই আমি নিতে পারতেছি। 3 দিয়ে ইন্টার দিলাম, এই যে ইন্টারটা দিলাম, এই ইন্টারটা এই getChar হোল্ড করে ফেললো, যেহেতু getChar এই ইন্টারটাকে হোল্ড করে ফেললো। দ্যাট ইজ ওয়াই আমার যেহেতু তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার কথা, 3টা ক্যারেক্টার ইনপুট নেওয়ার কথা, সেই 3টা ক্যারেক্টারই আমি ইনপুট নিতে পারতেছি, এবং এই 3টা ক্যারেক্টারই আমি আউটপুটে দেখতে পাচ্ছি। এই হচ্ছে 3টা ক্যারেক্টার। এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার। এখন আমরা যে কাজটা করব, এখন কোডে দেখেন, কোডে বলছে যে ভাই তুমি 3টা ক্যারেক্টার তো দিবা, বাট এইগুলোর মাঝে স্পেস রাখতে হবে। আমি বুঝলাম তুমি 3টা ক্যারেক্টার দিবা, বাট ভাই তুমি 3টা ক্যারেক্টার মাঝে আমাকে স্পেস রাখবা, মানে এভাবে দেয়া যাবে না, মানে একসাথে 3টা দেয়া যাবে না। আমি এ দিব, এর পরে বি দিব, বি এর পরে সি দিব, বাট মাঝখানে আমি স্পেস দিব। এইটার জন্য আমাকে কি করতে হবে? এইটার জন্য আমাকে এই স্পেস গুলাকে অমিট করতে পারতে হবে। আমি যে মাঝখানে ইউজার যে স্পেস দিচ্ছে, আমি বলতেছি এই যে ইউজার মাঝখানে স্পেস গুলো দিচ্ছে, এইগুলো হচ্ছে আমার ইনভ্যালিড ক্যারেক্টার। এবিসি এইগুলো হচ্ছে ভ্যালিড ক্যারেক্টার, মাঝখানে যে স্পেস গুলা দিচ্ছে এই স্পেস গুলা হচ্ছে ইনভ্যালিড ক্যারেক্টার। আমার কাজ হচ্ছে এই স্পেস গুলাকে অমিট করা। অমিট মানে হচ্ছে স্পেস গুলাকে দেখবো না বা ওভারলুক করব। স্পেস গুলাকে যদি অমিট করতে হয়, এখন বলেন তো কি করতে পারি? সো বেসিক্যালি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউজার এভাবে দিতে পারে। সাপোজ আমি ইউজার আমাকে বলছে যে 3, তার মানে ইউজার আমাকে বলছে যে ভাই দেখো আমি তোমাকে 3টা ভ্যালিড ক্যারেক্টার দিব, বাট এই 3টা ভ্যালিড ক্যারেক্টারের মাঝে আমি ইচ্ছা মতো স্পেস দিব। তো এখানে 10টা স্পেস দিলাম, তারপর একটা স্পেস দিলাম, তারপর আরো 10টা বা 20টা স্পেস দিলাম, তারপর একটা স্পেস ক্যারেক্টার দিলাম। তুমি এট দ্য এন্ড আমার কাছ থেকে 3টা ভ্যালিড ক্যারেক্টার বুঝে পাবা, বাট এই 3টা ভ্যালিড ক্যারেক্টারের মাঝে তুমি ইচ্ছা মতো স্পেস পাবা। তোমার কাজ হচ্ছে এই ইচ্ছা মতো যে স্পেস গুলো আমি দিছি এগুলোকে ওভারলুক করে যাবে, এগুলোকে পড়ার দরকার নেই। প্রবলেম সিনারিওটা বুঝতেছেন? মানে এটা কি বুঝতে পারছি আমরা? স্যার আমি হচ্ছে যেটা কন্টিনিউ ফাংশন দিয়ে করতে পারি না? হ্যাঁ, কন্টিনিউ ফাংশন দিয়ে করতে পারি, আরো অনেকগুলো ফাংশন দিয়ে করতে পারি। মানে ওভারঅল প্রবলেম সিনারিওটা আগে দেখেন বুঝতেছেন কিনা। সলিউশন এখনো যাচ্ছি না, প্রবলেম সিনারিওটা এক্সপ্লেইন করছি। প্রবলেম সিনারিওটা কি সবাই বুঝছি? Yes, sir. ইয়ামিন বুঝছেন? ইয়ামিন নাই মিটিং এ। স্যার আচ্ছা, স্যার, বুঝছি, স্পেসের স্যার। পার্টটা স্যার কোথায় লেখা স্যার বুঝিনি স্যার। কোনটা? স্পেস থেকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা লেখা নাই আসলে, এখানে প্রবলেম সিনারিওতে এটা দেওয়া ছিল, স্পেস দেওয়া ছিল, বাট আমি বলতেছি যে এই প্রবলেমে যদি এইটা দেয়া থাকতো যে এরপর ইচ্ছা মতো স্পেস, তারপর বি এর পর ইচ্ছা মতো স্পেস, তারপর যদি সি দেয়া থাকতো, এবং যদি বলতো জাস্ট ভ্যালিড ক্যারেক্টার গুলাকে মানে স্পেস গুলাকে অমিট করে ভ্যালিড ক্যারেক্টার গুলাকে রিভার্স অর্ডার প্রিন্ট করে। সাপোজ আমি অন্য একটা প্রবলেম সিনারিওর কথা বলছি, এই প্রবলেম সিনারিওতে বলছে যে ইউনিফর্মলি একটা ক্যারেক্টার একটা স্পেস এই ফরম্যাটে থাকবে। বাট আমি আরেকটা প্রবলেমের কথা বলছি, যে প্রবলেমে আমি আপনাকে 2টা ভ্যালিড ক্যারেক্টার মাঝে ইচ্ছা মতো স্পেস দিব, এবং এই যে স্পেস দিচ্ছি আমি আপনাকে বলতেছি যে এই স্পেস গুলো আপনাকে অমিট করতে হবে। স্পেস ইজ দ্য ক্যারেক্টার দ্যাট ইজ ইনভ্যালিড, এন্ড এই ক্যারেক্টারটাকে আপনি কনসিডার করবেন না। আমি এই প্রবলেম সিনারিওর কথা বলছি। তাহলে কি স্যার লুপের মধ্যে স্যার ইফ এলস এরকম করে দিব? আমার প্রবলেম সিনারিওটা কি আগে বুঝছেন কিনা? সলিউশনে যাচ্ছি, আগে প্রবলেম সিনারিওটা কি বুঝছেন? প্রবলেম সিনারিওটা হচ্ছে যে আমি ইচ্ছা মতো স্পেস দিব, বাট ক্যারেক্টার 3টা ভ্যালিড ক্যারেক্টার দিব, বাট 3টা ভ্যালিড ক্যারেক্টার মধ্যে ইচ্ছা মতো স্পেস দিব। আপনার কাজ হচ্ছে এই ইচ্ছা মতো যে স্পেস গুলো দিচ্ছে এগুলোকে অমিট করে যাবেন, এগুলোকে কাউন্ট করবেন না। ঠিক আছে? ইয়ামিন বুঝছেন?
আচ্ছা ইয়েস স্যার। ওকে, এখন আমরা এটার জন্য যে কাজটা করতে পারি, আমরা একটা লুপ লিখতে পারি। আমরা লুপ লিখতে পারি নরমালি আমি কিন্তু জানি না যে ইউজার এই কয়টা ক্যারেক্টার অ্যাকচুয়ালি ইনপুট দিবে, মানে ইউজার থেকে, মানে আমি একটা অন্য প্রবলেম সিনারিও বলতেছি, আমি ডাইরেক্টলি এই প্রবলেমটাই বলছি না। আমি বলছি যে এক্সামে এরকমও থাকতে পারে যে আমি আপনাকে বললাম যে ইউজার থেকে জাস্ট 3টা ভ্যালিড ক্যারেক্টার বুঝে নিবেন, মাঝখানে ইউজার ইচ্ছা মতো স্পেস দিতে পারে, বা সাপোজ অন্য একটা ক্যারেক্টার বললাম যে মাঝখানে ইচ্ছা মতো এই ক্যারেক্টার গুলো দিতে পারে যেগুলো আপনাকে অমিট করতে হবে, যেগুলো আপনাকে ওভারলুক করতে হবে। এটা হচ্ছে আমার এখন একটা প্রবলেম সিনারিও, যে মাঝখানে ইচ্ছা মতো ইউজার স্পেস দিতে পারে, সাপোজ মাঝখানে ইউজার ইচ্ছা মতো আন্ডারস্কোর দিল, তো এই আন্ডারস্কোর বা স্পেস গুলোকে আপনাকে অমিট করতে হবে। এটা আমি বলছি, এটা হচ্ছে আমার প্রবলেম সিনারিও। এখন আমি যে কাজটা করতে পারি, আমি কিন্তু জানি না যে ফাইনালি ইউজার মাঝখানে কতগুলো স্পেস দিবে, এটাই ভ্যারিয়েবল, মানে এটা চেঞ্জ হবে আর কি, এটা ভ্যারি করবে। তো আমি কিন্তু এটা জানি না। যখন কোনো লুপ কতবার চলবে এটা যখন জানি না, তখন বলেন তো আমরা কোন লুপ ইউজ করি? আমরা অনেকগুলো লুপ পড়েছিলাম, ধরেন কোন লুপ যখন কতবার চলবে আমরা ফিক্সড ভাবে জানি না, তখন বেসিক্যালি আমরা কোন লুপটা ইউজ করি? হোয়াইল। রাইট, তখন আমরা ইউজ করি হোয়াইল লুপ। আমরা একটা হোয়াইল লুপ রাখতে পারি এবং বেসিক্যালি আমরা একটা ইনফাইনাইট হোয়াইল লুপ রাখি। বেসিক্যালি আমরা জানি না যে এই হোয়াইল লুপটা কতবার এটা তো চলবে। আমরা ফর লুপ দিয়েও করতে পারি স্যার, যে কোনো লুপ দিয়ে করতে যে পারি। কোনো লুপ দিয়ে করতে পারি, বাট হোয়াইল লুপটা হচ্ছে প্রিফারেবল আর কি। ঠিক আছে, হোয়াইল লুপটা প্রিফারেবল এইটার জন্য, এই কাজের জন্য। ঠিক আছে, ক্যারেক্টার সি, আমি যখন ফার্স্ট প্রোগ্রামিং শিখি তখন হচ্ছে আমি আমার একটা কাজিনের থেকে শিখছিলাম। তো সে আমাকে ফার্স্ট যে জিনিসটা শিখাইছে প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে কি বলে ইন্ডেন্টেশন, এই জিনিসটা সে প্রথমে শিখাইছে। তো আমি বলছি যে ইন্ডেন্টেশন না রাখলে কি হবে, মানে এগুলো যদি না মিলে তাহলে সমস্যা কি? সে বলছে কোনো সমস্যা নাই, বাট তুমি বসের বকা খাবা, তুমি যে ইন্ডাস্ট্রিতে জব করবা বা যেখানে কাজ করবা দেখবা বস তোমার বকবে এই কারণে। তোমার কোনো সমস্যা নাই, কোড রান হবে, বাট বস তোমার বকবে যে এটা ঠিক মতো মেনটেন করো নাই কেন। মানে কোনো কোনো জিনিস আছে যেগুলার অ্যাকচুয়ালি কাজ করবে, বাট বেসিক্যালি এই জিনিসটাই ধরেন যখন আপনি ফল লুপ দিয়ে করবেন, মাঝখানে ফল লুপের কন্ডিশনটা ফাঁকা রাখবেন, তখন হয়তো আপনি বসের বকা খাবেন, বলবে যে এখানে তো ফাইল লুপ হয়তো তোমার ইউজ করার কথা ছিল, কেন এইসব ফল লুপ ইউজ করলো। এনিওয়ে, তো আমরা এখানে একটা ক্যারেক্টার নিলাম। সো বেসিক্যালি আমরা একটা ইনপুট নেই, suppose %c, m%, suppose মাঝখানে একটা জাস্ট ইন্টারমিডিয়েট ক্যারেক্টার নিলাম, %c নিচ্ছি, %c নিচ্ছি, একটা ক্যারেক্টার ইউজার থেকে ইনপুট নিলাম। তারপর আমি চেক করব যে এই যে ক্যারেক্টারটা ইউজার থেকে ইনপুট নিলাম, এই ক্যারেক্টারটা কি স্পেসের সমান কিনা। যদি স্পেসের সমান হয় তাহলে আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না, আই উইল বি ডুইং নো অ্যাকশনস। এখানে ফাঁকা রাখছি, ফাঁকা রাখা যায় ইফ এর পরে কোনো কন্ডিশন, মানে কোনো কিছু না লিখে কি ফাঁকা রাখা যায় কিনা? আব্দুল্লাহ, ফাঁকা রাখা যায়? যাওয়ার কথা স্যার। ওকে, ফাঁকা রাখা যায়, ধরে নিলাম ফাঁকা রাখা যায়। সি ইকুয়াল টু স্পেস দিলাম, সি ইকুয়াল টু স্পেস মানে হচ্ছে মানে যখন স্পেস হবে এই ব্লকে ঢুকে যাবে এবং এই ব্লকে আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না। আদারওয়াইজ যখন স্পেস হবে না তখন আমি যে কাজটা করব তখন হচ্ছে এটাকে একটা ভ্যালিড সংখ্যা হিসেবে আমি কনসিডার করব, ভ্যালিড একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করব। সো ভ্যালিড একটা ক্যারেক্টার হিসেবে যেহেতু কনসিডার করতেছি, সো এরর অফ সাপোজ সামথিং ইন্ডেক্স ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু আমি দিব সি। সিতে আমি এই ক্যারেক্টারটা ইনপুট নিয়েছি, এই লুপটাকে ঘোরাতে হবে, এই ইন্ডেক্স গুলার ভ্যালু গুলাকে আপডেট করতে হবে। যেহেতু এই ইন্ডেক্স গুলার ভ্যালু গুলাকে আপডেট করতে হবে, আমি এখানে আই নামে একটা ভ্যারিয়েবল রাখতে পারি। I variable is the variable by which I am keeping the count. I am keeping the count that how much valid character I am getting. I will be getting some invalid characters. So যে invalid character গুলো পাবো সেগুলো এখানে ধরে ফেলবো এবং সেগুলোর জন্য আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না। However, আমি যখন valid character পাচ্ছি তখন স্যার একজন আসছে, সরি স্যার একজন জয়েন করতে এক্সেপ্ট করতে হবে স্যার। হ্যাঁ, নাহিদুজ্জামান নাহিদ জয়েন করেছে, ক্লাসেও লেট, অনলাইন ক্লাসেও লেট। ওকে ওকে, আমি বলছি আমি যখন একটা ভ্যালিড ক্যারেক্টার পাবো তখন আমি একটা অ্যাকশন পারফর্ম করব। অ্যাকশনটা হচ্ছে এটা যে ইন্ডেক্সটা আপডেট করব এবং আই এর ভ্যালু 1 বাড়াবো। সো এরর অফ আই না দিয়ে স্যার অন্য কিছু দিয়ে করলে ভালো হয় না স্যার? আই তো পরে আবার লুপের জন্য ইউজ করবেন। ওকে, কাউন্ট দেই, কাউন্ট, ঠিক আছে। মানে সি দিতে চাইছিলাম বাট যেহেতু ক্যারেক্টার সি আগে ইউজ করছি এখানে সি দিতে চাচ্ছি, সি দেই নাই। ওকে, কাউন্ট দিলাম, ঠিক আছে।
স্যার while এ 1 কেন নিছেন বুঝি নাই। আচ্ছা ওয়াইলে কেন 1 নিয়েছি? নরমালি 1 মানে কি? 1 মানে হচ্ছে সত্য। সত্য। স্যার 1 এর জায়গায় ট্রু লিখলে হয়তো। 1 মানে হচ্ছে সত্য। 0 মানে কি বলেন তো? 0 মানে মিথ্যা, মিথ্যা। তাই না? 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। মানে নরমালি কম্পিউটারে 0 বলতে আমরা বুঝি মিথ্যা, 0 স্যার বাদে। এটা কি আগে ডিফাইন করে দেওয়া লাগে নাকি এমনি নরমালি দিয়ে দিলেই হয়? না আমি এখানে কোনো কিছু আগে ডিফাইন করি নাই। 0 মানে মিথ্যা, মানে স্যার 1 while মানে এ 1 দিয়ে দিলে স্যার বুঝবো যে ওটা ট্রু। রাইট। ওয়াইলে 1 মানে ট্রু। ওয়াইলের মধ্যে যে কোনো সংখ্যা যদি লিখেন, 0 বাদে যে কোনো সংখ্যা যদি লিখেন, সাপোজ আপনি লিখলেন 50, জি এর স্যার। মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ট্রু ভ্যালু। ওয়াইল এভাবে কাজ মাইনাস করে। টু লিখলেও মাইনাস লিখলেও মাইনাস লিখলে, আচ্ছা দেখি মাইনাস লিখলে কি হবে। -50, তারপর হচ্ছে আমি -50 লিখে তারপর হচ্ছে সাপোজ আমি জাস্ট এটা ভিতরের সব কোড টোড অফ করে দিলাম। আমি চাচ্ছি জাস্ট এই -50 লিখলে কি কাজ হয় সেটা দেখতে। সাপোজ এইখানে জাস্ট আমি একটা সিম্পল একটা while লুপ লিখি। while লুপ লিখলাম -50, মাঝখানে সব কোডগুলো এখন কমেন্ট করে দিব। এবার একটা printf লিখবো। printf লিখবো হচ্ছে হ্যালো। মাঝখানে এই লেখাগুলা আমি হচ্ছে কমেন্ট করে দিব। কমেন্ট করে দিলাম। এখন আমি এটাকে রান দিয়ে দেখি কি আসে। ওকে, আসতেছে। ইনফাইনাইট টাইম আসতেছে। আসতেছে না? ইনফাইনাইট টাইম। এটা শেষ হচ্ছে, বন্ধ হচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন কনসোলটা নিচে? ইয়েস স্যার। Yes, sir. শেষ হচ্ছে, বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? 0 মানে কম্পাইলার কম্পিউটার 0 বলতে বোঝায় যে মিথ্যা। 0 বাদে যে কোনো সংখ্যাকে সে সত্য হিসেবে কনসিডার করে। এই যে দেখেন যখন 0 দিচ্ছি এটা রান করছে না, কারণ 0 মানে মিথ্যা। 0 বলতে যেহেতু মিথ্যা বোঝায়, দ্যাট ইজ ওয়াই এটা রান করছে না। 0 বাদে যে কোনো সংখ্যা যদি আমি এখানে দেই সেটাকে সে সত্য হিসেবে কাউন্ট করবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে যদি ট্রু দিতাম তাহলে কি কাজ করতো? অবশ্যই কাজ করতো। ট্রু মানে সত্য, সো ট্রু দিলে অবশ্যই কাজ করতো এবং এই কন্ডিশনটা আজীবন সত্য হতো। সো দিস ইজ অলসো অ্যান ইনফাইনাইট লুপ। আমি যদি ট্রু দেই তখনও দেখবো যে এটা আজীবন কাজ করতেছে, বাট হাউএভার এখানে ট্রুটা ডিক্লেয়ার্ড না। এটা সম্ভবত সিটা কি বলে, দেখি বড় কিওয়ার্ড দিয়ে কাজ করে কিনা। আচ্ছা ওকে, ট্রু ফলস এই বুলিয়ান ডাটা টাইপটা জন্য আরেকটা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হয়। বেসিক্যালি এটা সি প্লাস প্লাসে ট্রু ফলসটা কাজ করে, সিতে এটা কাজ করে না। ট্রু ফলস কাজ করে না সিতে। সিতে সহজেই, সহজ কথা, যদি ইনফাইনাইট লুপ বানাতে চান তাহলে হচ্ছে 1 দিয়ে দিবেন। 1 দেওয়া মানে হচ্ছে ইনফাইনাইট লুপ। সিতে বুলিয়ান ডাটা টাইপ বলতে কিছু নাই। বুলিয়ান ডাটা টাইপ ফার্স্ট আসছে সি প্লাস প্লাসে। বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে ট্রু এবং ফলস। সো বুলিয়ান ডাটা টাইপ যেহেতু সিতে নাই, দ্যাট ইজ ওয়াই এই ট্রু এবং ফলস দিলে এটা কাজ করতেছে না। হাউএভার 0 বাদে যে কোনো ভ্যালু দিলে আমি ট্রু বুঝাই, আর 0 কে বুঝাই ফলস। এতটুকু ক্লিয়ার? মাইশা বুঝতে পেরেছেন? আর কথা শোনা যাচ্ছে? Yes, sir. ইয়েস স্যার। ওকে, এখানে আমি দিলাম 1, একটা ইনফাইনাইট লুপ লিখেছি। এটা তো বুঝছি তাই না? 1 লিখেছি একটা ইনফাইনাইট লুপ বানানোর জন্য, রাইট? নরমালি আপনারা আগে কিভাবে লিখতেন? ইনফাইনাইট লুপ কিভাবে লিখতেন? ধরেন আপনি স্যার আগে আমি তেমনি লিখতাম while 1। আপনি কিভাবে লিখতেন? আচ্ছা ঠিক আছে। ইয়ামিন কিভাবে লিখতেন ইনফাইনাইট লুপ? ইয়ামিন কথা শুনতে পাচ্ছেন? while 1 while 1 লিখতেন? অথবা while true। while true, আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর যে কাজটা করতেছি সেটা হচ্ছে while একটা ইনফাইনাইট লুপ, বেসিক্যালি একটা সব ক্যারেক্টার ইনপুট নিচ্ছি। ক্যারেক্টারটা যদি স্পেসের সমান হয়ে যায় আমি কোনো অ্যাকশন পারফর্ম করব না, আদারওয়াইজ আমি অ্যারের ইন্ডেক্সটাকে আপডেট করব, অ্যাজ ওয়েল অ্যাজ এই কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করে দিব। ঠিক আছে, প্লাস প্লাস করে দিব এবং এভাবে করে আমি এই এআরআর অফ অ্যারেটাকে আপডেট করতে চাচ্ছি, বা 3টা ভ্যালিড সংখ্যা এই এআরআর অফ অ্যারেতে নিতে চাচ্ছি। ঠিক আছে, এখন 3টা সংখ্যা নিতে যাচ্ছি এবং যখন এটা যেহেতু ইনফাইনাইট লুপ, এটা আমাকে কখনো না কখনো তো ব্রেক করতেই হবে। সো এটাকে ব্রেক করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যখন এটা ইফ
I equals to বা if count equals to, এটা আমরা এখানে লিখি if count equals to যদি 3 হয়ে যায়, if count equals to যদি 3 হয়ে যায়, in that case আমরা এই লুপটা থেকে বের হয়ে আসবো, ইনফাইনাইট লুপ থেকে বের হয়ে আসবো। এমআইএসটি তে একটা স্টুডেন্ট ইনফাইনাইট লুপে পড়ে যায়, ইনফাইনাইট পড়াশোনাতে পড়ে যায়, যখন তার ইয়ার ইকুয়াল টু 4 হয়ে যায় তখন সে এই লুপ থেকে বের হয়ে যায়। সেম ভাবে আমি বলতেছি ওর যখন কাউন্ট ইকুয়াল টু 3 হবে তখন হচ্ছে সে এই ইনফাইনাইট লুপ থেকে বের হয়ে যাবে। বেসিক্যালি কাউন্ট ইকুয়াল যখন n হবে তখন এই ইনফাইনাইট লুপটা থেকে বের হবে। সো এই কাউন্ট ইকুয়াল যখন n তখন হচ্ছে সে এই ইনফাইনাইট লুপটা থেকে ব্রেক করবে। ঠিক আছে? সো বেসিক্যালি আমি ইউজার থেকে n সংখ্যক ভ্যালিড ক্যারেক্টার নিচ্ছি। n সংখ্যক ভ্যালিড ক্যারেক্টার নেওয়ার জন্য ইউজার যে স্পেসগুলো দিবে সেই স্পেসগুলো আমাকে ওভারলুক করতে হবে। এই স্পেসগুলো ওভারলুক করার জন্য এই কোডটা লিখেছি। যখনই স্পেস পাবো তখনই কোনো অ্যাকশন পারফর্ম করব না। আদারওয়াইজ হোয়াট আই উইল বি ডুইং, আদারওয়াইজ ইলস সেকশনে যাবে এবং এই অ্যারের ভ্যালুটা আপডেটেড হবে। সো অ্যারের ভ্যালুটা আপডেটেড হচ্ছে যখনই কাউন্ট ইকুয়াল টু n হয়ে যাচ্ছে তখনই আমি এই লুপটা থেকে বের হয়ে আসতেছি। ঠিক আছে? এটা যদি রান করি তাহলে হচ্ছে আমরা n সংখ্যক সংখ্যা ইউজার থেকে ইনপুট নিব বা n সংখ্যক ভ্যালিড ক্যারেক্টার ইউজার থেকে ইনপুট নিব এবং তারপর আমি যে কাজটা করব যে n সংখ্যক ভ্যালিড ক্যারেক্টার ইউজারকে আউটপুটে দেখাবো। ওকে, এটা কি সবাই বুঝতে পারতেছি কিনা এখানে কি করতেছি? বুঝতে পারতেছি? কথা শোনা যাচ্ছে? Yes, Yes, sir. sir. সাপোজ এ, তারপর বি, তারপর ইচ্ছা মতো সি দিলাম। এখন দেখেন আমি ইচ্ছা মতো মাঝখানে স্পেস টেস দিচ্ছি, স্টিল আই এম অমিটিং দিস স্পেস। আমি স্পেস গুলোকে অমিট করতে পারছি। সাপোজ আমি 3 দিলাম, 3 দেওয়ার পর এ দিলাম, এ দেওয়ার পর ইচ্ছা মতো স্পেস দিচ্ছি, তারপর একটা বি দিলাম, তারপর আবার ইচ্ছা মতো স্পেস দিচ্ছি। এই যে ইচ্ছা মতো স্পেস দিচ্ছি এইগুলাকে অমিট করা আমার টার্গেট ছিল। এই যে দেখেন এগুলোকে আমি অমিট করতে পারলাম। ওকে, শাফিন আহমেদ বুঝতেছেন কি করছি? শাফিন? Yes, sir. ওকে, ঠিক আছে। এটা যদি বুঝি তাহলে আমরা নেক্সট এই 5 নাম্বার প্রবলেমটা করব। এটাই লাস্ট প্রবলেম। 5 নাম্বার প্রবলেম করব 6 থেকে 10 আমি কালকে ক্লাসে দেখানোর চেষ্টা করব বা অন্য আরেকদিন দেখাবো। বেসিক্যালি ডিএম এর কনসেপ্ট এভাবে লাগবে না, মানে 5 পর্যন্ত বুঝলেই পরেরগুলো পারবেন। এতটুকু কি ক্লিয়ার? এখন নেক্সটে জাগাবো, মানে এখন এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে স্যার ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। 5 নাম্বার প্রবলেমটা দেখেন। 5 নাম্বারটাও একটু হয়তো একটু বুঝতে হবে, মানে এখানে অ্যাকচুয়ালি রিয়েল ইউসেজ অফ পয়েন্টার ইউজ করতেছি। মানে আগে পয়েন্টার জোর করে ইউজ করতেছিলাম, মানে পয়েন্টার দরকার ছিল না তাও পয়েন্টার ইউজ করে যোগ বিয়োগ করতেছিলাম। 5 নাম্বার প্রবলেমটা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রবলেম যেখানে আসলে পয়েন্টার লাগবে। মানে একটা ইভালুয়েশনে দেখবেন যে এই টাইপের প্রবলেম আসবে। মানে 5 নাম্বার প্রবলেমটা একটা ইভালুয়েশনে আসার মতো প্রবলেম। 5 নাম্বার প্রবলেমে কি করছি আমরা বলছি রাইট এ ইউজার ডিফাইন্ড ফাংশন ইন সি। স্যার এটাও তো পয়েন্টার ছাড়াই করা যায় স্যার। না না, পয়েন্টার ছাড়া করা যায়, বাট এখানে আমরা বলতেছি যে রাইট ইউজার ডিফাইন্ড ফাংশন ইন সি টু ক্যালকুলেট দ্য লেংথ অফ এ স্ট্রিং ইউজিং এ পয়েন্টার। লেংথ অফ এ, আচ্ছা এটাও করা যাবে পয়েন্টার ছাড়া। আর যদি আমি এটা বলতাম যে রাইট এ ইউজার ডিফাইন্ড ফাংশন অফ ভয়েড ডাটা টাইপ which will receive a variable address as argument, and in the variable address যেটা সে রিসিভ করতেছে সেখানে এই স্ট্রিং এর লেংথটাকে বসায় দিবে। যদি এরকম বলতাম ইন দ্যাট কেস কিন্তু তাহলে স্যার পয়েন্টার ছাড়া করা যায়। পয়েন্টার ছাড়া করা যেত। হাউএভার এটা তো লাগতেছে না, বাট এটাকে আমরা ওই যেভাবে কনসেপ্টটা চিন্তা করছি ওইভাবে করে একটু লিখি। যে কনসেপ্টটা বলতেছি সেটা হচ্ছে আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখবো, সেটা হচ্ছে ভয়েড ডাটা টাইপের। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখবো ভয়েড ডাটা টাইপের, এর কাজ হচ্ছে লেংথ বের করা, strlen একটা লেংথ বের করা, এটা হচ্ছে ওর কাজ। এই ভয়েড ডাটা টাইপের কাজ মানে এই ফাংশনের কাজটা হচ্ছে বেসিক্যালি লেংথ বের করা, বাট ও কোনো কিছু রিটার্ন করবে না। এই লেংথটা যে সে ক্যালকুলেট করবে এই লেংথটা সে রিটার্ন করবে না। এখন কথা হচ্ছে যে এই লেংথটাকে যদি সে রিটার্ন না করে, আচ্ছা এটাতে আসার আগে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে আগে ক্যারেক্টার নিয়ে আগে প্রবলেমটা একটু প্রসিড করি। প্রবলেমটা প্রসিড করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা বলতেছি যে
প্রথমে একটা ক্যারেক্টার ইন্টার একটা স্ট্রিং, মানে একটা ক্যারেক্টার ইউজার থেকে একটা স্ট্রিং ইউজার থেকে ইনপুট নিব। হোয়াট আই উইল বি ডুইং, যে স্ট্রিংটা যেটা ইনপুট নিলাম এটা সাইজটাকে বের করব, বাট আমরা কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করব না। সাপোজ ডাইরেক্টলি যদি ক্যারেক্টারে অ্যাসাইন করতে চাই তাহলে সিনট্যাক্স কি ভাবে দিলে হবে? তাহলে আমি কোনো ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি না, ডাইরেক্টলি এবিসি অ্যাসাইন করে দিতে চাচ্ছি, এ কমা বি কমা সি। এভাবে দিলে আই থিঙ্ক হবে, তাই না? কেউ দিলে কি কাজ করে? Yes, sir, করার কথা। ওকে, কোনো ইউজার দেয় নাই, তার মানে কাজ করতেছে। এখন আমরা যে কাজটা বলতেছি সেটা হচ্ছে আমরা এই যে ডি নামে যে একটা স্ট্রিং নিলাম, এই ডি স্ট্রিং এর আমরা হচ্ছে, বা সহজভাবে আরেকটু চিন্তা করি যে এত কিছু না, স্ট্রিং এর এত কিছু এত কাহিনী করবো না, ইউজার থেকে জাস্ট গেটস ফাংশন দিয়ে একটা স্ট্রিং নিব, আমরা ক্যারেক্টার একটা ডিক্লেয়ার করে রাখি, 100 সাইজের একটা ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করি, গেটস ফাংশন দিয়ে ইউজার থেকে ইনপুট নিব, আমি একটু পুটস ফাংশন দিয়ে দেখি এইটা আউটপুট দিতে পারছি কিনা। গেটস নিতে পারতেছি, গেটস ইজ ডেপ্রিসিয়েটেড, এই ওয়ার্নিংটা আসতেছে। আচ্ছা, তারপর আমি দেখি আগে নিতে পারি কিনা, QWER স্যার আমরা পুট স্ক্যান দিলাম স্যার। পুশ দিলাম হচ্ছে জাস্ট এটাকে, মানে যেটা নিলাম সেটাকে দেখার জন্য স্ক্রিনে, এই যে দেখলাম স্ক্রিনে, তাই না? দেখলেন QWERR নিলাম, এটাকে জাস্ট প্রিন্ট করছি, দেখছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা মনে আছে যখন গেটস ফাংশনটা স্ট্রিং ক্লাসে দেখেছিলাম তখন বলছিলাম যে এই ইরোরটা কেন আসে সেটা পয়েন্টার ক্লাসে পড়বো, মনে আছে কারো? কারো মনে আছে? আচ্ছা, কারো মনে নাই, তাহলে এক্সপ্লেন করবো না। আচ্ছা, এনিওয়ে, এখানে কি করতেছি, গেটস নামে জাস্ট একটা গেটস দিয়ে জাস্ট আমি একটা ক্যারেক্টার মানে একটা স্ট্রিং ইনপুট নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই স্ট্রিং এর সাইজটা বের করা। str len নামে একটা ফাংশন রেখেছি, এই ফাংশনে এই সাইজটা দিয়ে দিব, সাইজটা দিব। ও কি যে কাজটা করবে সেটা হচ্ছে এইটা লেংথটা ক্যালকুলেট করবে, লেংথটা ক্যালকুলেট করে সাপোজ এই লেংথটাই আরেকটা ইন্টিজার পাঠাবো, সেই ইন্টিজারের ভ্যালুতে আপডেট করে দিবে। আমি ওকে বলছি যে ওকে দিয়ে কোনো কিছু রিটার্ন করানো যাবে না, ও যে কাজটা করবে সেটা হচ্ছে ও দুইটা আর্গুমেন্ট নেবে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে একটা মানে দুইটা জিনিস আর্গুমেন্ট হিসেবে নিবে, একটা নিবে হচ্ছে এই অ্যারেটা অ্যাজ ওয়েল এজ সে নিবে হচ্ছে একটা ইন্টিজার। নেয়ার পর সে এই ইন্টিজারে এই টোটাল অ্যারেটার লেংথটা আপডেট করে দিবে। লেংথ আপডেট করার কোডটা আগে একটু লিখে ফেলি, মানে লেংথটা বের করার কোডটা আগে একটু লিখে ফেলি। লেংথটা বের করার জন্য কোডটা হতে পারে এইটা, সাপোজ ওর কাজ হচ্ছে একটা অ্যারে নিবে। আচ্ছা আমাকে বলেন, এইখান থেকে যদি এ পাঠাই তাহলে কি অ্যারেটা পাস হবে এখানে, মানে এই অ্যারেটা কিভাবে রিসিভ করব, এ দিয়ে কি পাঠাতে পারবো? শুধু এ লিখে স্যার কোথায়? আমি চাচ্ছি কতটা? এ সাইজ এ নামে একটা ক্যারেক্টারের অ্যারে নিলাম, ঠিক আছে? এই ক্যারেক্টারের অ্যারেতে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিচ্ছে সেটা গেটস ফাংশন দিয়ে ইনপুট নিলাম, এটাকে আমি str len ফাংশনে পাঠিয়ে দিয়েছি। এটা কি শুধু এ লিখে পাঠাতে পারবো কিনা? শুধু এ লিখে পাঠাতে পারবো? পাঠাইতে গিয়ে ল্যাবে হয় নাই। আচ্ছা, পাঠাতে গিয়ে হয়নি। আচ্ছা, এইটাতে দেখেন আমি এই অ্যারের বেসিক্যালি এই অ্যারেটা পাঠাতে চাচ্ছি, বলতে যেটা বোঝাতে চাচ্ছি মানে এই অ্যারেটা যখন পাঠাবো, সহজ কথা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি এই অ্যারের অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে পারি। ওভারঅল অ্যারে কিন্তু আমার পাঠানোর দরকার নেই। এই অ্যারের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, সহজভাবে চিন্তা করেন, সহজ এইভাবে চিন্তা করেন, এটা ভয়েড রিটার্ন টাইপের না, এটা ইন্টিজার টাইপের। ওর কাজ হচ্ছে ইন্টিজার টাইপের বা ভয়েড টাইপের, বেসিক্যালি ধরেন হচ্ছে আমি ওর কাছ থেকে এই str len নামে একটা ফাংশন লিখেছি, এই str আর alien ফাংশনটা হচ্ছে এই ক্যারেক্টার অ্যারের মানে ইউজার যে স্ট্রিংটা ইনপুট দিবে সেইটার সাইজটা বের করে দিবে। সো এই ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা গেটস ফাংশন দিয়ে ইনপুট নিলাম, ইউজার যে ইনপুটটা দিচ্ছে এটার সাইজটা বের করব এই ফাংশন দিয়ে, বের করার পর সাপোজ এইখানেই সাইজটাকে আমি প্রিন্ট করে দিব। এখন যদি এই ফাংশনে অ্যারেটা, এখন আমার একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা হচ্ছে এই str এই len ফাংশনে
এই অ্যারেটাকে পাঠানো, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এখন আমার কোশ্চেন হচ্ছে এই str alien ফাংশনে যদি শুধু এ লিখে দেই তাহলে কি অ্যারেটা রিসিভ হবে, মানে অ্যারেটাকে পাঠানো যাবে কিনা। তো এখানে আবার লিখলাম না স্যার যাবে না এটা কি করা যাবে, স্যার, অ্যাড্রেস পাঠাতে হবে স্যার। এইটা কি করা যাবে? স্যার বেসিক্যালি যাবে তো স্যার, যাবে। জাস্ট এরর নেম পাঠাইলে স্যার যায় না স্যার প্যারামিটার হিসেবে? এটা এর নেম পাঠাচ্ছি, এখানে বি হিসেবে রিসিভ করছে। আচ্ছা দেখি, স্যার এইভাবে তো স্যার আচ্ছা দেখি, এভাবে দিলে স্যার একটা 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 ক্যারেক্টার যাওয়ার কথা। আচ্ছা দেখি তাহলে কয়টা ক্যারেক্টার যায়। পার্সেন্ট সি দিয়ে দেখি তো ক্যারেক্টার দিয়ে কত প্রিন্ট হয়। বেসিক্যালি আমি একটা সংখ্যা ইনপুট নিচ্ছি, সরি এখানে দিয়ে দিব, একটা স্ট্রিং ইনপুট নিব ইউজার থেকে, এখানে এই এন ভ্যারিয়েবলটা দরকার নেই। সহজভাবে চিন্তা করি, জাস্ট ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি, যেটা ইনপুট নিচ্ছি সেটা str আর এলিয়েন ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে আমি প্রিন্ট করতেছি বি নামে ক্যারেক্টারটা। এখন দেখি ওভারঅল কি জিনিস হচ্ছে। অনেক ইরোর দিতেছে। সাপোজ আমি দিলাম QWE, স্যার আপনার স্ক্রিন মনে হয় স্যার ফ্রিজ হয়ে আছে। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। ইয়েস স্যার, আমি মনে করছিলাম যে আমার নেট স্লো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আবার আমি স্ক্রিন শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছেন? এখন কিছু ইয়েস দেখা স্যার, যায়? অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে ঠিক আছে, এখন যেটা করতে যাচ্ছি, আমি এটা বলতে চাচ্ছিলাম যে str আর এলিয়েন ফাংশনে জাস্ট এ নামে একটা ক্যারেক্টার, মানে এই যে স্ট্রিংটা এটা পাঠিয়ে দিলাম, এটা রিসিভ করলাম ক্যারেক্টার বি দিয়ে, তারপর আমি বি যদি প্রিন্ট করি দেখেন একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা রিসিভ হচ্ছে না ঠিক মতো। আমরা এটাই বলছি যে এই জিনিসটাকে আমরা পয়েন্টারের কনসেপ্ট দিয়ে খুব সুন্দর করে এখান থেকে পাঠাতে পারি অ্যাজ ওয়েল এজ রিসিভ করতে পারি। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টোটাল অ্যারেটাকে না পাঠিয়ে আমরা যে কাজটা করব, এখানে যে জিনিসটা হচ্ছে, যেটা আমি অ্যারেটা পাঠাচ্ছি একটা ক্যারেক্টার দিয়ে রিসিভ করার চেষ্টা করতেছি, তো এটা অ্যারের সাইজ তো অনেক বড়, সো এই ক্যারেক্টার দিয়ে রিসিভ হচ্ছে না, এখানে হয়তো আমাকে একটা ক্যারেক্টার অ্যারে রাখতে হতে পারে, তাই না? একটা ক্যারেক্টার অ্যারে রাখলে রিসিভ হবে, বাট অ্যারের কত সাইজের যে রাখবো এটাও তো আমি জানি না যে এটা কত সাইজের অ্যারে হবে। হোয়াট এভার, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যারের আমরা একটা অ্যাড্রেস পাঠাতে পারি। অ্যাড্রেস পাঠাতে পারি মানে স্টার্টিং ইন্ডেক্সে অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে পারি। এই যে স্টার্টিং ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাঠাচ্ছি, এখন বলেন তো একটা অ্যাড্রেস রিসিভ করার জন্য নরমালি আমরা কি ইউজ করি? স্যার অ্যাস্টেরিস্ক সাইন। ভ্যারিয়েবল রিসিভ করার জন্য, ভ্যালু রিসিভ করার জন্য আমরা ইউজ করি ভ্যারিয়েবল, ওয়্যারএস অ্যাড্রেস রিসিভ করার জন্য আমরা ইউজ করি পয়েন্টার, দ্যাট ইজ Pointer. অ্যাস্টেরিস্ক সাইন দিলাম। সো আমরা একটা এই অ্যাড্রেসটা পাঠাচ্ছি, এই অ্যাড্রেসটা এইখানে এই পয়েন্টার দিয়ে রিসিভ করলাম। এখন হচ্ছে আমরা এই পয়েন্টারের থ্রুতে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে এখন অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখন করতে পারবো। তাহলে আমি যদি একটু দেখি যে অ্যাক্সেস আসলেই করতে পারছি কিনা, আমি একটু প্রিন্ট করে দেখি, সাপোজ প্রিন্ট করে দেখি প্রিন্ট এফ পার্সেন্ট সি কমা হচ্ছে বি অফ, সাপোজ বি অফ সোর্স পয়েন্টার বি দিলাম, পয়েন্টার বি দিলাম, তারপর কমা টমা করে দিয়ে দেখি, মানে আমি এটা দেখতে চাচ্ছি যে আমি যে এখান থেকে অ্যারেটা পাঠিয়েছি এই অ্যারেটাকে আমি বেসিক্যালি রিসিভ করতে পারছি কিনা। সো বি পয়েন্টার বি দিলাম, তারপর দিলাম b+1, তারপর দিলাম হচ্ছে b+2। এটা দিয়ে আমি দেখতে চাচ্ছি যে আমি যে জিনিসটা মানে আমি যে অ্যারেটা পাঠাচ্ছি বা আমি যে স্ট্রিংটা পাঠাচ্ছি এটাকে আমি এখানে রিসিভ করতে পারছি কিনা, ইন্ডেক্স গুলো ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারছি কিনা। সো আমি এখানে পাঠাই, সাপোজ স্যার মনে হয় আবার ফ্রিজ হয়ে গেছে স্ক্রিন। ABCD। আচ্ছা, খুবই প্রবলেমে পড়তেছি, স্ক্রিন বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে। স্টপ প্রেজেন্টিং ট্যাব জিডিবি অনলাইন কম্পাইলার, এখন মনে হয় হবে না, এখন মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে ওকে,
অলমোস্ট শেষের দিকে আছি। আমরা দেখতে যাচ্ছি যে এই যে পাঠাচ্ছি এই জিনিসটাকে রিসিভ করতে পারতেছি কিনা। আমার ক্লাস কি আপনার কাছে অনেক বেশি প্রেশার মনে হচ্ছে? আমি কিন্তু খুবই স্লো যাচ্ছি, আমি একটা জিনিস বারবার এক্সপ্লেন করতেছি। খুবই প্রেশার মনে হচ্ছে নাহিদুজ্জামান? প্রেশার লাগতেছে অনেক? স্যার একটু তো লাগতেছে, অনেক কিনা বলতে পারতেছি না। আচ্ছা, একটু লাগতেছে। জি স্যার। ঠিক আছে, ওকে। একটু তো প্রেশার লাগবেই, আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছেন, একটা ডিগ্রি নিবেন, এট দ্য এন্ড অফ 4 ইয়ার বলবেন যে নামের শেষে যে ইঞ্জিনিয়ার নাহিদুজ্জামান। সো এটার জন্য একটু তো প্রেশার নিতেই হবে, তাই না? একটু তো কষ্ট করতেই হবে। এখন দেখেন, এখানে আমি একটা ক্যারেক্টার অ্যারে নিয়েছিলাম, এখন একটা গেটস ফাংশন দিয়ে আমি একটা ইনপুট নিলাম, তারপর হচ্ছে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম, এই অ্যারের 0 ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়ে এটাকে রিসিভ করছি এই পয়েন্টার দিয়ে। এখন আমি বলতেছিলাম এটাই যে এই পয়েন্টার দিয়ে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যায় কিনা, মানে সাবসিকুয়েন্ট ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যায় কিনা সেটা দেখতে চাচ্ছিলাম। আমি দেখছিলাম যে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যায়। পয়েন্টার বি দিলে কিউ কে প্রিন্ট হয়, পয়েন্টার b+1 দিলে w প্রিন্ট করা যায়, পয়েন্টার b+2 দিলে ই কে প্রিন্ট করা যায়। ঠিক আছে, তার মানে আমরা দেখছি যে আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারছি। আমার কাজ হচ্ছে এটা, যে এটার ওভারঅল লেংথটা বের করা। ওভারঅল লেংথ বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা লুপ লিখতে পারি। লুপটা লিখতে পারি হচ্ছে এইরকম, b of I not equals to, বলেন তো, মানে নালের আগ পর্যন্ত যাবে একটা লুপ, /0 লিখতে পারি I++। লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা নাল পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটা লুপ চলবে, এবং ততক্ষণ পর্যন্ত বেসিক্যালি এইটা এখানে না দিয়ে আমরা এখানে দিই, এখানে একটা কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল রাখি, এখানে C++ করলাম। দেখেন এইটা মনে আছে যে স্ট্রিং ক্লাসে পড়াইছিলাম যে একটা স্ট্রিং এর লেংথ বের করার জন্য স্ট্রিং এর নালের আগ পর্যন্ত হচ্ছে আমার একটা লুপ চালাতে হয়, মনে আছে? জি স্যার। তো এখানে কিন্তু সেম কাজটাই করতেছি, নালের আগ পর্যন্ত, নাল হওয়ার আগ পর্যন্ত এই লুপটা চলবে, এই কন্ডিশনটা ট্রু হবে, এবং ততবার জাস্ট কাউন্টটাকে বাড়াচ্ছি। সো বেসিক্যালি আমার স্ট্রিং এর সাইজ যত হবে ততগুলা ক্যারেক্টার, মানে সি এর ভ্যালু তত হবে, এবং ফাইনালি আমি সিটাকে সাপোজ প্রিন্ট করে দিব এখানে। ওকে, এটাতে আমি ফাইনালি সিটাকে প্রিন্ট করে দিব। এখন যদি আমি এটাকে রান দেই, তাহলে দেখেন, এখন আমি যদি QWERTY যদি দেই, সাপোজ ABCD দিলাম, 5টা ক্যারেক্টার দিলাম, ABCD দিলাম, 5টা দিলাম, তাহলে দেখেন আউটপুটে কি আসার কথা। স্যার ফর লুপে স্যার i এর ইনক্রিমেন্ট দিতে হবে না? সরি, হ্যাঁ আর ইনক্রিমেন্ট দিতে হবে, এটা দিই নেই, এটার জন্য এটা ইনফাইনাইট লুপ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমরা একটা i এর ইনক্রিমেন্ট দিতে হবে, হ্যাঁ i এর ইনক্রিমেন্ট দিতে হবে। এখন হচ্ছে এটা রান দিই, সাপোজ ABCDF, তাহলে দেখেন ABCDF এর সাইজ হচ্ছে 6, এই 6টাকে আমি প্রিন্ট আকারে পাচ্ছি, তাই না? আমার কাজটা ছিল আমি একটা অ্যারে নিব, মানে একটা স্ট্রিং নিব, এই স্ট্রিংটাকে আমি পাঠাবো হচ্ছে আরেকটা ফাংশনে। সো বেসিক্যালি আমি আগে খুব কষ্ট করে আমি একটা অ্যারে পাঠাতাম, অ্যারেটাকে রিসিভ করতাম। এখন দেখেন খুব সহজে আমি জাস্ট পয়েন্টার পাঠিয়ে, একটা মেমোরির রেফারেন্স পাঠিয়ে এটাকে আমি রিসিভ করছি, আমি খুব সহজে জিনিসগুলোকে ইউজ করে কাজ করতেছি। হ্যাঁ বলো। এখানে স্যার আমার আই এর ভ্যালু আর সি এর ভ্যালু তো লুপ শেষ হওয়ার পর একই থাকতেছে না? একই থাকতেছে, হ্যাঁ একই থাকতেছে, বাট আইটাকে আমি এই স্কোপে ডিক্লেয়ার করছি, যেহেতু এই আইটা আমি এই স্কোপে পাবো না, আই যেহেতু এই স্কোপে ডিক্লেয়ার করেছি এই জন্য আই যেহেতু এই স্কোপে পাবো না, দ্যাট ইজ ওয়াই এখানে আইসি দুইটা আলাদা ভ্যারিয়েবল রাখছি। হাউ এভার আমরা এটাকে এভাবে করতে পারি, সেটা আই ইকুয়াল টু এভাবে নিলাম, আর ফাইনালি হচ্ছে এটা হোয়াইল লুপ দিয়ে করতে পারি না স্যার? হ্যাঁ হোয়াইল লুপ দিয়েও করতে পারি, এখানে জাস্ট ফর লুপ দিয়ে দেখালাম, হোয়াইল লুপ দিয়েও সেম কাজ করা যায়, ভিতরে জাস্ট কন্ডিশনে এই কথাটা লিখতে হবে, এই কন্ডিশনটা লিখতে হবে। এটা যদি রান করি সেম জিনিস হবে, QW 1 2 3 4, এই যে দেখেন 4 পেয়েছি, ঠিক আছে? এখন আমি যেটা বলতেছিলাম, আপনার মনে স্ক্রিনটা তখন দেখতে পাচ্ছেন না, আমরা বলছিলাম এই প্রবলেমটা তো সবাই বুঝছেন তাই না, এই প্রবলেমটাতে কিভাবে করছি? ইয়েস স্যার। ওকে,
এখন আমরা এই যে এখানে একটা ইরোড দেখতেছেন না, আমরা মনে আছে স্ট্রিং ক্লাসে বলছিলাম, স্ট্রিং যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে এই ইরোডটা কেন আসে সেটা হচ্ছে পয়েন্টারের ক্লাসে বলবো, মনে আছে? কারো কি মনে আছে কিনা? কারো মনে নাই? স্যার এটা কোন লাইনে এররটা আসছে স্যার? লাইনটা দেখতে পাচ্ছি না। মানে লাইন না, এটা আসলে গেটস ফাংশনটা ইউজ করার জন্য ইরোডটা আসছে। আমি যখন গেটস ফাংশনটা প্রথমে পড়িয়েছিলাম স্ট্রিং ক্লাসে, তখন আমি বলেছিলাম যে গেটস ফাংশনের কারণে কেন যে এই পয়েন্টার ইরোডটা আসে এইটা হচ্ছে আমরা পয়েন্টার ক্লাসে পড়বো, মনে আছে? আচ্ছা, কারো মনে নাই? নর্মালি এই ইরোডটা কেন আসে সহজভাবে বলি। বেসিক্যালি গেটস ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে ও পার্টিকুলার একটা অ্যাড্রেস থেকে কাজ শুরু করে, এটা হচ্ছে সাপোজ ওর পার্টিকুলার অ্যাড্রেস সাপোজ 0 ইন্ডেক্স থেকে কাজ শুরু করে সেই ইউজার যতক্ষণ না ইনপুট মানে যতগুলা ইনপুট দিবে ততগুলা ইনপুটই সেই ইউজার থেকে নিয়ে নিবে। সো সাপোজ 100টা ক্যারেক্টার আমি বলছি যে আমার সাইজ হচ্ছে, এর সাইজ হচ্ছে 100, বাট এই যে জিনিসটা আসলেই যে ইউজার 100টাই দিচ্ছে এই ট্র্যাকটা গেটস ফাংশন রাখতে পারে না। কারণ আমি যখন ইনপুট দিব তখন তো আমি 200 300 400টা ক্যারেক্টার ইনপুট দিয়ে দিতে পারি। সো আমি যখন 400টা ক্যারেক্টার ইনপুট দিয়ে দিব, সো এই 400টা ক্যারেক্টারই এই সাবসিকুয়েন্ট লোকেশনে বসায় দিবে। 100-র পরের লোকেশন গুলো আমার অথরিটিতে নাই। ওই আগের এক্সাম্পলটার কথা মনে করেন, আগেরটাতে সাপোজ আপনার জায়গা নিয়ে কাজ করতেছিলাম, ওইখানে সাপোজ পাশের জায়গাটা সাপোজ মাইশার জায়গা ছিল, সো মাইশার জায়গাটা কিন্তু আমার অথরিটিতে নাই। সো মাইশা যদি ওই জায়গাটা পার্টিকুলার পোর্শনটা নিয়ে কাজ করে তখন কিন্তু আমি ডিজায়ার্ড ভ্যালুটা পাবো না। এখানে আমি এটা বলছি, এখানে 100টা ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আপনার অথরিটিতে আছে, 100টা ইন্ডেক্সে কি কি ভ্যালু আসবে এইটা আপনি আপনার কন্ট্রোলে আছে। পরের ইন্ডেক্স গুলা যে ভ্যালুগুলা হবে সেগুলো কিন্তু আপনার কন্ট্রোলে নাই, সেখানে অন্য প্রোগ্রাম সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে। However, what happens for the gets function, ও কিন্তু ইউজার যতগুলা ক্যারেক্টারই নিবে সেগুলাকে সাবসিকুয়েন্ট লোকেশনে বসায় দিবে। ইউজার যদি 500টা ক্যারেক্টার ইনপুট দেয় সে 500টা সাবসিকুয়েন্ট লোকেশনে বসায় দিবে। এই জন্য ও বলতেছে যে ইউজিং গেটস ফাংশন ইজ ডেঞ্জারাস এন্ড শুড নট বি ইউজড। এটা দেখছেন এই রোডটা? স্যার এখানে যদি আমি স্ক্যানএফ ইউজ করতাম তাহলে কি 100-র পরে কোনো কিছু লিখলে কি হইতো স্যার ওই সময়? স্ক্যানএফ লিখলে এই রোডটা আসতো না, স্ক্যানএফ লিখলে স্ক্যানএফ অন্যভাবে। এখন চিন্তা করেন যে স্ক্যানএফ কিভাবে কাজ করে। এটা কি সবাই বুঝছেন যে গেটস ফাংশনটা কেন ডেঞ্জারাস ইউজ করা? ও কি করে, ইউজার থেকে ইউজার যে সংখ্যাগুলো ক্যারেক্টারগুলো ইনপুট দেয় সেগুলো সাবসিকুয়েন্ট লোকেশনে বসাতে থাকে। তো সাবসিকুয়েন্ট লোকেশনের 100টা লোকেশন হচ্ছে আমার নিজের অধীনে, 100টা লোকেশনের মালিক হচ্ছে আমি। 100টা লোকেশনের পরের লোকেশনগুলোর মালিক হচ্ছে আমি না, 100টা লোকেশনের পরের লোকেশনের মালিক হচ্ছে সাপোজ মাইশা। সো মাইশা যেহেতু ওই 100টা লোকেশনের পরের লোকেশনের মালিক, সো মাইশা চাইলে যে কোনো সময় ওই লোকেশনগুলো নিয়ে কাজ করতে পারে। সো এই জন্য আমরা বলছি যে সাপোজ ইউজার যদি 200টা লোকেশন ইনপুট দেয় বা 200টা ক্যারেক্টার ইনপুট দেয়, 100টাতে কি আসবে সেটা আমার 100টাতে আমি ডিজায়ারেবল রেজাল্ট পাবো, বাকিটাতে আমি ডিজায়ারেবল রেজাল্ট পাইতেও পারি নাও পাইতে পারি। হাউএভার এত কঠিন কমপ্লেক্স বুঝতে হবে না, মানে জাস্ট কনসেপ্ট জানার জন্য বলছি, এত কঠিন জিনিস বাট এত কঠিন অ্যানালাইসিস পরীক্ষা দিব না। 5 নাম্বার প্রবলেমটা বুঝেছেন কিনা সবাই? ইয়েস স্যার। 5 নাম্বারটা প্রবলেমটা যদি বুঝি বাকি প্রবলেমগুলা আমরা পরবর্তীতে দেখবো বা কালকে ক্লাসে সলভ করবো। কালকে রিকাশন পড়বো, রিকাশন এতক্ষণ বেশি লাগবে না, কালকের ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকের ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, মানে কারো কোনো কোশ্চেন বা কোনো সাজেশন আছে কিনা? দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ। এখন যদি আপনার কোনো সাজেশন কোনো কিছু বলার থাকে বলেন। স্যার ক্লাস রেকর্ডটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ডটা দিয়ে দিবেন। আর আছে স্যার এভলিউশনটা একটু পিছানো যায় না? ইভলিউশনটা কবে দিতে চাচ্ছেন? এই উইকে দিতে হবে, এই উইকে দিতে হবে। স্যার বুধবার তো একটা পরীক্ষা আছে আমাদের, স্যার একটু সিআর কে বলেন সবার সাথে কথা বলতে জানি, সবাই যদি বুধবারে দেয় তাহলে। বুধবারে কি আপনাদের পরীক্ষা আছে? 22 তারিখ। আপনাদের ল্যাবটা কবে? বুধবারই না? হ্যাঁ জি স্যার বুধবারই। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার দেন। তাহলে বৃহস্পতিবার এক্সট্রা একটা সময় থাকতে হবে, এক্সট্রা একটা সময় থাকতে হবে শুধু ইভালুয়েশনের জন্য। দেখেন রাজি হচ্ছে, আমার কোনো সমস্যা নেই ইভালুয়েশন নিতে, মানে আমি ফ্লেক্সিবল। জি স্যার সিআর আপনাকে জানাবে স্যার গ্রুপে কথা বলে, যদি ওরা যেটা ভালো হয় সবার ওটাই। ওকে, সবার যেটা ভালো মনে হয় ওইটাই। আর আমার কথা, আমার সাজেশন হচ্ছে দিয়ে দেন।
মানে ইভালুয়েশন নিলে আপনারই সুবিধা, মানে কোশ্চেন খুবই সহজ করবো, কারণ প্রথমগুলা যেহেতু আপনাদের খারাপ হয়েছে, এগুলো মাথায় রেখে এই কোশ্চেন গুলো খুব সহজ করবো, সেগুলো দেন। আমি যে 5টা প্রবলেম করাচ্ছি এই কনসেপ্ট গুলো বুঝলেই এগুলো পারবেন, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম দিব, ঠিক আছে? মানে দিয়ে দেন, মানে এটা ভয় পেন না, প্রোগ্রামিং বা এই জিনিসগুলো নিয়ে ভয় পেন। আচ্ছা স্যার। ওকে, কার কোনো কোশ্চেন বা কোনো ডাউট আছে? ওকে, স্যার আমাকে ওই যে স্যার 2D এর কনসেপ্টটা বোঝাতে চাইছিলেন। আচ্ছা, এটা হচ্ছে কালকে তুমি বেক টাইম আইসো, কালকে তোমার বুঝাই দিব 2D